আপনার কোনো ইস্যু থাকলে আমি ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাদের সাপ্তাহিক আয়োজন প্রজেক্ট ম্যানেজার ক্লাব থেকে স্কিল ডেভেলপমেন্ট সেশন এবং নলেজ শেয়ারিং সেশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের টপিকটা হচ্ছে শিডিউল ইউর প্রজেক্ট ইউজিং ওরাকল প্রাইমাভেরা P6। আমাদের স্পিকার হিসেবে আছে মোহাম্মদ অলিউল্লাহ সুজন ভাইয়া। ইনি রিসেন্টলি PMP পাস করেছেন। উনি কর্মরত আছেন রহিমা প্রজেক্ট প্রজেক্ট কোঅর্ডিনেশন এবং প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে। অলিউল্লাহ সুজন ভাইয়ের ফিল্ড অফ এক্সপার্টাইজ হচ্ছে সোলার প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট প্রকিউরমেন্ট, সার্ভিস ওরিয়েন্টেশন এবং তার ওয়ার্ক অফ এক্সপিরিয়েন্স মোর দেন 6 ইয়ার্স। এখন সে রিনিউয়েবল এনার্জি এই ইন্ডাস্ট্রিতে জব করছেন এবং তার হবি হচ্ছে লার্নিং নিউ টেকনোলজি, ওয়াচিং মুভিজ, নতুন নতুন মুভি টুভি এগুলো দেখার। এবং রিসেন্টলি সে কতগুলো পোস্ট করেছে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড, যেমন MS প্রজেক্ট, প্রাইমাভেরা। এবং আজকে উনি আমাদের সাথে প্রাইমাভেরা P6 নিয়ে আমাদের সাথে শেয়ার করবেন। মূলত এই কোর্সটা অনেক বড়, প্রায় 11 ঘন্টা অথবা 9 ঘন্টা, অর্থাৎ 8 থেকে 7 দিনের কোর্স। উনি চেষ্টা করবে মোটামুটি আমাদেরকে বেসিক লেভেল একটা ধারণা দিতে এবং এই প্রাইমাভেরা 6 এর মাধ্যমে একটা প্রজেক্টের শিডিউলটা কিভাবে করা যায় সেই শিডিউলটা তৈরি করে উনি দেখাবেন। অলিউল্লাহ ভাই, আপনাকে আপনার প্রেজেন্টেশনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। স্ক্রিনটা শেয়ার করছি কালিম ভাই। আচ্ছা, আমাকে একটু রেসপন্স দেবেন কেউ? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে, সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি স্টার্ট করছি তাহলে। আচ্ছা, সংক্ষেপে পরিচয় অলরেডি কালিম ভাই দিয়ে দিচ্ছেন। আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ সুজন। আমি 2020 ডিসেম্বরে PMP সার্টিফাইড হয়েছি। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখন কাজ করছি রহিমা আফরোজ রিনিউয়েবল এনার্জি লিমিটেড। এখানে এক্সিকিউটিভ আছি, প্রজেক্ট কোঅর্ডিনেশন এন্ড প্রকিউরমেন্টের কাজ করছি আর কি। তো আজকের সেশন যেটা আর কি, schedule your project using Oracle Primavera P6। এখন কালিম ভাই অলরেডি যেটা বলছেন যে এটা আসলে এই সফটওয়্যারটা শেখার জন্য অনেক একটা ট্রেনিং কোর্স বেসিক্যালি এটা। তো আজকে আমরা যে সেশনটা অর্গানাইজ করছি PMC থেকে, প্রজেক্ট ম্যানেজার ক্লাব এর পক্ষ থেকে, এখানে সময় খুবই স্বল্পতা, 1 ঘন্টা। তো এইটুকু সময়ের মধ্যে যতটুকু পারি আমি দেখিয়ে যাব। হোপফুলি এটাতে যারা অনেকে এখানে এক্সপার্ট থাকতে পারেন অথবা ইচ্ছা ছিল যে নতুন একটা সফটওয়্যার দেখবো, একটা ইন্টারেস্ট গ্রো করা, যেটাই হোক না কেন, যদি এই 1 ঘন্টা থেকে আমরা কিছু নতুন কিছু নিতে পারি, সেটাই এই 1 ঘন্টার মানে সেশনটার মূল উদ্দেশ্য বেসিক্যালি। আর আশা করছি যে আমাদের এখানে ম্যাক্সিমামই হয় PMP সার্টিফাইড, অথবা আমরা প্রজেক্ট PMP সার্টিফাইড হওয়ার জন্য কোর্স করছি, অথবা ইচ্ছা আছে প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করার। এই যে 25 জন দেখতে পাচ্ছি, তো প্রত্যেকেরই এই প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য এই প্রাইমাভেরা P6 এইটার কি বলবো যে ব্যবহারটা খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা খুবই মানে হেল্পফুল একটা সফটওয়্যার। স্কেজুলিং, ট্র্যাক করা বা কস্ট ম্যানেজমেন্ট, এভরিথিং, পুরো প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা PMBOK তে যা পড়ছি বেসিক্যালি এটার ম্যাক্সিমামটাই কি বলবো যে ইমপ্লিমেন্ট করা যায় এই সফটওয়্যারের মাধ্যমে। তো আজকের সেশনে যেই টপিক গুলো ডিসকাস করব তার একটা ছোট লিস্ট এখানে আছে, যতটুকু পারবো এই সময়ের স্বল্প সময়ের মধ্যে দেখানোর জন্য। শুরুতে ডাউনলোড এন্ড ইনস্টল দিয়ে আমি বেশি কথা না বলে সরাসরি একদম টপিকে চলে যাই একটা একটা করে। তো অনেকেরই একটা ধারণা থাকে যে প্রাইমাভেরা P6 এই সফটওয়্যারটা মনে হয় কিনে নিতে হয়, অথবা হতে পারে যে এটা ক্র্যাক করে ইউজ করতে হয়, এরকম মিসকনসেপশন আমারও ছিল এক সময়। তো আসলে এটা তেমন কিছু না, এটা সরাসরি ডাউনলোড করে এটা সরাসরি ইউজ করা যায়। তা আমি খুব শর্টকাটে আমি ডাউনলোড প্রসিডিওরটা একবার গো থ্রু করব, যেহেতু এটা রেকর্ডেড হচ্ছে।
তো আশা করি যে এটা পরবর্তীতে যখন দেখবেন কেউ তখন এটা আবার রিকল করা যাবে। আর যদি কেউ চান যে আমার সাথে এখনই প্যারালালি এটা ডাউনলোডের প্রসেসটা নিজের ল্যাপটপে করে নিতে পারেন, খুব বেশি সময় লাগবে না, আমার সাথে সাথে করে নিতে পারেন যদি কেউ চান, অথবা দেখে রাখেন, এটা ইন ফিউচার আপনারা ট্রাই করতে পারবেন। আচ্ছা, সবার প্রথমে এই যে edelivery.oracle.com এই ওয়েবসাইটটা ব্রাউজ করা লাগবে। edelivery.oracle.com এই ওয়েবসাইটে যাবার পরে যারা ফার্স্ট টাইম আর কি যাবে তাদেরকে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করা লাগবে। আমি এখানে স্টেপ বাই স্টেপ এগুলো লিখেছি, যে ওয়েব সার্চ অ্যাড্রেসটা দিয়েছি, এরপরে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে ইমেইল ভেরিফিকেশন করা লাগবে। তো যারা নতুন করে মানে এটাতে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, তারা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখানে যে বেসিক ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো ফিল আপ করে জাস্ট ইমেইলটা ভেরিফিকেশন করলে হয়ে যাবে। খুবই সিম্পল প্রসেস। এখানে বেসিক জিনিসপত্র, এখানে বাংলাদেশ সিলেক্ট করে আপনার অ্যাড্রেস, সিটি, এইসব বেসিক ইনফরমেশন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেলবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এখানে নতুন করে খুলছি না, আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা প্রথমে এই ওরাকলের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এরপর সাইন ইন এর পোর্শন আসছে। ইমেইল ভেরিফিকেশন হওয়ার পরে ভেরিফাই ইমেল হওয়ার পরে যখন সাইন ইন করবেন, এর পরের পোর্শনটা আমি দেখাই। এখান থেকে ডাউনলোডের কাজটা শুরু হচ্ছে। আপনার ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা সেট করবেন সেটা দিয়ে সাইন ইন করলাম। সাইন ইন করলে এই স্ক্রিনটা শো করবে। এই স্ক্রিনটা শো করার পরে আমি যে আমার পিপিটিটা, আমি হোপফুলি এই পিপিটিটা শেয়ার করা যাবে। কালিম ভাই আপনি হেল্প করেন পরবর্তীতে এটা শেয়ার করার জন্য। এখানে এই যে প্রাইমাভেরা P6 প্রফেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, এইটা এই সার্চ ক্যাটাগরিতে গিয়ে অল ক্যাটাগরিজ এখানে লিখতে হবে। প্রাইমাভেরা P6 প্রফেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই প্রথম যেটা আসছে এটা সার্চ করব। এটা সার্চ করলে অনেকগুলো সার্চ রেজাল্ট আসতেছে। তো এই এতগুলোর মধ্যে সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটা সবার উপরে আছে 20.12.0.0.0, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। ক্লিক করলে এটা কার্টে অ্যাড হয়ে যাবে। এই যে এই ভিউ আইটেমস এখানে কার্টে অ্যাড হয়ে যাবে। এরপর এইখান থেকে এই কার্ট থেকে আমরা চেক আউট করব, কন্টিনিউ করব। কন্টিনিউ করলে যে পেজটা আসছে এখানে সরাসরি আমাকে ডাউনলোড করার অপশন দিচ্ছে। এই যে প্রাইমাভেরা P6 প্রফেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট লেটেস্ট ভার্সনটা, আর দুইটা ফাইল আছে, জাস্ট আমি এটা কন্টিনিউ করে যাব। কন্টিনিউ করে এই পুরো যে লাইসেন্সটা আছে এটাকে রিড করে এই অ্যাকসেপ্ট বা তারপর জাস্ট নেক্সট, কন্টিনিউ। এরপরে আমি যখন ডাউনলোডে ক্লিক করব তখন এই যে এটা প্রায় 306 মেগাবাইট, 306 মেগাবাইট ফাইলটা ডাউনলোড হবে। তা আমি ডাউনলোড অলরেডি করে রাখছি, আমি 300 মেগাবাইট ডাউনলোড করতে এখন সময় লেগে যাবে। তো জাস্ট এখানে ক্লিক করার পরে অটোমেটিক্যালি একটা ডাউনলোড কি বলবো যে একটা বক্স আসবে এবং সেখানে আপনার লোকেশন দিয়ে দিবেন কোথায় এটা ডাউনলোড করতে হবে, এরপর ফাইলটা ওখানে ডাউনলোড হয়ে যাবে। তা আমি যেখানে ডাউনলোড করেছি সেই জায়গায় চলে যাই সরাসরি। এইরকম 4টা জিপ ফাইল ডাউনলোড হবে। মনে রাখবেন যেখানে লোকেশন দিবেন সেই জায়গায় এই 4টা জিপ ফাইল ডাউনলোড হবে 306 মেগাবাইট। এরপর এই 4টা জিপ ফাইলকে আপনি আনজিপ করবেন, সেম ফোল্ডারে করবেন একসাথে, মানে যেখানে আপনি প্রাইমাভেরার ইনস্টলেশন এই সেটআপ ফাইলটা রাখতে যাচ্ছেন ওইখানে 4টা ফোল্ডারকে একই জায়গায় আনজিপ করবেন। আনজিপ করার পরে প্রথম যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন P6 Pro R2012, মানে আমরা যে 20.10.12 এটা ছিল ভার্সন, এই ফোল্ডারটার ভিতরে দেখবেন একটা সেটআপ ফাইল আছে P6 প্রফেশনাল setup.exe। অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে আমার সেটআপ ফাইল। আমার ল্যাপটপে অলরেডি P6টা ইনস্টল করা আছে। তা আমি কাজের সরি কালিম ভাই, আমার এখানে আজান দিবে, তো যদি
কিছু মনে না করেন, একটা মিনিট একটু মিউট করে থাকছি। ওকে ওকে, সমস্যা নেই। সুবিধার্থে যেটা করলাম যে আমার পিসি যেটা ইনস্টল করা ছিল সেটা আমি আগে আনইনস্টল করে নিয়েছি, যেন আমি আপনাদেরকে একদম শুরু থেকে ইনস্টল করে দেখাতে পারি, কারণ এখানে দুই একটা ছোট ট্রিক আছে যেগুলো ইনস্টল করার সময় কাজে লাগবে। আচ্ছা, সেটআপ ফাইলটা ডাবল ক্লিক করার পরে প্রথমে আসছে দুটো অপশন, টাইপিক্যাল, অ্যাডভান্স। তো টাইপিক্যাল সিলেক্ট করে ওকে করব। ওকে করার পরে ইনস্টল। এই জায়গায় দুই চারটা একটু মারপ্যাচ আছে, এটাই একটু ইম্পর্টেন্ট, এটা দেখে রাখলে আপনাদের যে কারোর ল্যাপটপে বা পিসিতে এটা ইনস্টল করতে সমস্যা হবে না। এরপরে রান ডাটাবেস কনফিগারেশন। ওকে, নেক্সট যেটা আসছে এখানে ড্রাইভার টাইপ সিলেক্ট করবেন, P6 Pro স্ট্যান্ডঅ্যালোন SQLite। আমি এগুলো অলরেডি যে পিপিটিটা আছে এগুলোতে এখানে লিখে দিয়েছি। আর এটা নিউ স্ট্যান্ডঅ্যালোন ডাটাবেস কানেকশন হিসেবে নিচের এই অংশটা সিলেক্ট করে নেক্সট। এরপরে আপনার একটা পাসওয়ার্ড চুজ করবেন, সে ফর এক্সাম্পল আমি পাসওয়ার্ড অ্যাডমিন রাখলাম, আমার সুবিধার্থে লগইন নেম অ্যাডমিন আর পাসওয়ার্ডও অ্যাডমিন। এবার নিচের অংশতে দেখবেন যে এখানে বেস কারেন্সি আছে, তো এইটা চেঞ্জ করতে হবে এখনই, বিকজ আমি যদি ইউএস ডলার দিয়ে ইনস্টলেশনটা কমপ্লিট করে ফেলি তাহলে পরে গিয়ে আমাদের প্রজেক্ট গুলো তো বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন হয়, তো ওখানে বাংলাদেশি টাকার অপশনটা পাওয়া যায় না। তো এটা ইনস্টলেশনের সময়তেই নেম এই জায়গায় আমি চেঞ্জ করে ইউএস ডলারের জায়গায় লিখে দেব বাংলাদেশি টাকা, বাংলাদেশি টাকা, আর অ্যাব্রিভিয়েশনে বিডিটি করে দেব। আর সিম্বলটা, টাকার সিম্বলটা ওই এখানে ডলার সাইনটাই আছে, চাইলে টাকার সিম্বলটা কপি করে এখানে পেস্ট করলে সেটা হবে। তো আমি আপাতত আর ওটা করছি না, এই ডলার সিম্বল থাকলো আমি এটাকে বিডিটি আর বাংলাদেশ টাকাতে হিসাব হয়ে যাবে আর কি ক্যালকুলেশন গুলো। নেক্সট করলাম। নেক্সট করে এটা আমি কোন জায়গায় ডাটাবেসটাকে রাখবো সেই জায়গাটা লোকেশন দিয়ে দিবেন, আর লোড স্যাম্পল ডাটা টিক মার্ক থাকবে, এই দুইটা মাথায় রাখতে হবে। এরপরে সেভ। ওকে, alias is saved successfully, যখন এই লেখাটা আসবে তার মানে আপনার P6 ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। সো আপনি এটা ক্লোজ করে দিতে পারেন। জাস্ট এইভাবে ইনস্টল হয়ে গেছে। এরপর নেক্সট যে পোর্শন সেখানে যাব, আমরা সার্চ করব P6 Professional 20। লগইন নেম অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন, কানেক্ট করব। সরি, এই জায়গায় একটু ইন্টারাপ্ট করি। এইখানে নেট হ্যাঁ। কানেকশন অন বা অফের কোনো ব্যাপার আছে কিনা? না, নেটের ইনস্টল করার পরে মানে আপনি ডাউনলোড করার সময় তো নেট লাগলো, এরপরে নেটের কোনো ব্যবহার নাই, বিকজ এটা ক্লাউড ভার্সন না, এটা হচ্ছে ওই যে আমরা যেটা মনে আছে যে স্ট্যান্ড অ্যালোন যেটা SQLite সিলেক্ট করছিলাম, ওটার মানে হচ্ছে যে এটা আপনি অফলাইনে কাজ করবেন, অনলাইন না। আর ক্লাউড ভার্সন আছে সেটার জন্য নেট লাগবে। এটা তো ডেস্কটপ ভার্সন নাকি? ডেস্কটপ ভার্সন, এক্স্যাক্টলি, এটার জন্য ইন্টারনেট ম্যান্ডেটরি না। আচ্ছা, প্রথমবার ইনস্টল করার সময় আমি যে ক্লিক করছি কিন্তু একটা ডায়লগ বক্স আসছে, এখানে লেখা আছে যে দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডাস্ট্রি ফর ইউর অর্গানাইজেশন হ্যাজ নট ইয়েট বিন সিলেক্টেড ইন অ্যাডমিন প্রেফারেন্স। তো এটা আমি জানার পরও ওকে করে দিলাম। আমি পরবর্তীতে আসবো যে এটা কিভাবে ঠিক করতে হয়। তো এইটা হচ্ছে P6 এর প্রাইমাভেরা P6 এর একটা বেসিক, মানে এটাই হচ্ছে ইন্টারফেস বেসিক্যালি, এখানে আমাদের সকল কাজকর্ম হবে। তো আমরা প্রথমে ডাউনলোড আর ইনস্টলের পার্ট দেখে নিলাম, এখন নেক্সট আসবো। নেক্সট আসছে হচ্ছে সবার প্রথম আপনি যখন প্রথমবারের মতো প্রাইমাভেরা P6 ইনস্টল করবেন, এরপর আপনার ইউজার প্রেফারেন্স আর অ্যাডমিন প্রেফারেন্স মানে এটা আপনাকে ফিক্স করে দিতে হবে আপনার যে কোনো প্রজেক্ট স্টার্ট করার আগে। এটা ইনিশিয়াল একটা অ্যাক্টিভিটির মতো প্রাইমাভেরা P6 ইউজ করার জন্য। তো ইউজার প্রেফারেন্সটা কিভাবে করব সেটা দেখে নিই। এখন যে কিছু প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি এইগুলো বিল্ট ইন, এগুলো আমরা যে লোড সেভড ডাটা একটা অপশন টিক মার্ক করে রাখছিলাম মনে আছে নিশ্চয়ই, তো ওইটা হচ্ছে যে আমার কিছু
বিল্ট ইন প্রজেক্ট ওরা দিয়ে দেয়, তো এটা আমার নট নেসেসারি, এগুলো আমি ডিলিট করে দিয়ে একদম ফ্রেশ করেও চালু করতে পারি, কোনো অসুবিধা নাই। তো প্রথম কাজ হচ্ছে আমার ইউজার প্রেফারেন্স চুজ করা। ইউজার প্রেফারেন্স ঠিক করতে গেলে এডিট থেকে ইউজার প্রেফারেন্স। বাই দ্য ওয়ে আমি বলে রাখি যে আমি যে পিপিটিটা শেয়ার করব এইখানে আমি লিখে রেখেছি যে ইউজার প্রেফারেন্সটা কোন জায়গা থেকে আসে, যেমন এডিট থেকে ইউজার প্রেফারেন্স, অ্যাডমিন প্রেফারেন্স আসবে অ্যাডমিন থেকে, এইভাবে প্রতিটা স্লাইডেই যে জিনিসটা নিয়ে কাজ হবে সেটা কোন জায়গা থেকে আসছে আমি সংক্ষেপে লিখে রাখা আছে। আচ্ছা, ইউজার প্রেফারেন্সের প্রথম কাজটা হচ্ছে কিছু বেসিক জিনিস চেঞ্জ করে নেওয়া, যেমন টাইম, ইউনিট, ডেট, মানে এগুলো আপনার মানে ফরম্যাটটা প্রেফারেন্স থেকে আপনার মতো করে কাস্টমাইজ করে নেওয়া। যেমন ইউনিট অফ টাইম, এটা আওয়ার নাকি ডে, উইক, এগুলো বেসিক জিনিস ফিক্স করে নিতে হবে, তো আমি আওয়ারে রাখছি। আর এটার ইউনিট লেভেল থাকবে কিনা, যেমন আপনার আমরা কোনো টাস্কের ডিউরেশন নিয়ে যখন কাজ করি সেটা এরকম হয় না যে অনেক সময় 10 ঘন্টা 50 মিনিট, 10 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, তো আপনি যদি সেভাবে দেখতে চান, যদি সাব ইউনিটটা ফিক্স করেন, তাহলে এই যে যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছে 40 আওয়ার 40 আওয়ার এন্ড 30 মিনিট, এভাবে এখানে সাব ইউনিট আকারে আসবে। আর যদি সাব ইউনিট চুজ না করেন তাহলে এখানে 41 আওয়ার, বা আবার এখানে ডেসিমাল ফিক্স করা যাবে দশমিক আনার জন্য। আর ডিউরেশনটার ফরম্যাট ইউনিটটা কি হবে সেটাও এখান থেকে চুজ করা যায়। বেসিক্যালি আমরা নরমালি ডিউরেশনটাকে ডে দিয়েই রাখি, পার ডে অ্যাক্টিভিটি, এটা প্রজেক্ট সাপেক্ষে আওয়ার, উইক, মান্থ এগুলো হতে পারে। তো দিস আর বেসিক টাইম ইউনিট ইনস্ট্রাকশন। ডেটে গিয়ে ডেট ফরম্যাটটা কি হবে, 4 ডিজিট ইয়ার মান্থ নেম থাকবে কিনা, এটা 12 আওয়ার নাকি 24 আওয়ারের ফরম্যাটে থাকবে সেটা চুজ করে নেওয়া যাবে। স্যাম্পল এখানে দেখা যাচ্ছে। মিনিট শো করবেন কিনা ডেটের পাশে, সেটা একটা বিষয়, প্রয়োজন সাপেক্ষে শো করতে পারেন, নাও করতে পারেন। এই টাইম, ডেট, কারেন্সি, কারেন্সিটা যে এখানে বাংলাদেশি টাকা আমি প্রথম ইনস্টলেশনের সময় দিয়েছিলাম, এই বাংলাদেশি টাকা যদি ইনস্টলেশনের সময় না দিতাম তাহলে গ্লোবালি এই জায়গাতে বিডিটি পাওয়া যায় না, এটা একটা প্রবলেম। এই জন্য ইনস্টল করার আগেই ওইখানে বাংলাদেশি টাকা আর বিডিটিটা সিলেক্ট করতে হয়েছিল, আদারওয়াইজ এই জায়গাতে আমি ম্যানুয়ালি বিডিটিটাকে নিয়ে আসতে পারতাম না। আর এছাড়া এই জায়গায় আর তেমন কিছু কাজ নেই, আপনি কখনো পাসওয়ার্ড চেঞ্জ করা লাগলে এখান থেকে চেঞ্জ করবেন, যেহেতু আমি বেসিক একটা পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে রেখেছিলাম। আর তেমন কিছু এখানে চেঞ্জ করার নাই। আর অ্যাপ্লিকেশন থেকে একটা কাজ করতে পারবেন যে প্রথমবার এই উইন্ডো ওপেন হলে কোনটা দিয়ে ওপেন হবে সেটার একটা বিষয়, যে আমি অ্যাক্টিভিটিস শো করবো, মানে আপনি যতবার P6 ওপেন করবেন কোন জিনিসটা, কোন অ্যাপ্লিকেশনটা সবার প্রথমে ডিসপ্লেতে চান। তা আমি প্রজেক্ট সিলেক্ট করে রাখলাম যে আমি এরপর থেকে যখন এটা ওপেন করবো P6 সরাসরি প্রজেক্ট গুলো ওপেন হবে। এইটুকুই ইউজার প্রেফারেন্সের কাজ। সেভ করে ক্লোজ করে দিলাম। নেক্সট আসবে হচ্ছে আবার অ্যাডমিন প্রেফারেন্স। অ্যাডমিন প্রেফারেন্স আসার জন্য অ্যাডমিন থেকে অ্যাডমিন প্রেফারেন্স ইনস্টল করার পরে যখন প্রথম ক্লিক করেছিলাম তো ওখানে একটা ডায়লগ বক্স আসছিল, সেখানে লেখা ছিল যে ইন্ডাস্ট্রি সিলেক্ট করা নাই। তো এই অ্যাডমিন প্রেফারেন্সের মেইন কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে গিয়ে আপনার এই 4 রকম ইন্ডাস্ট্রি আছে, যে কোনো একটা চুজ করে নেবেন। তো আমি ধরে নিলাম যে আমার ইন্ডাস্ট্রি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন, এখানে ইউটিলিটিজ আছে, অয়েল গ্যাস আছে, 4 রকমই আছে বেসিক্যালি। তো এটা কোনো ফ্যাক্ট না, মানে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন দিলে যেটা হবে যে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন রিলেটেড টার্ম গুলো হয়তো বা এখানে গ্লোবালি চলে আসবে, এটাই, এর বেশি কিছু না এখানে। আর এছাড়া কিছু আছে জেনারেলে, যে আপনার স্টার্ট অফ দ্য উইক, এগুলো বেসিক জিনিস, আমি সানডে দিয়ে রাখলাম, এখানে তেমন কিছু না। আর ডিফল্ট ডিউরেশন, এটা হচ্ছে যে আপনি যখন কোনো অ্যাক্টিভিটি অ্যাড করবেন তখন অটোমেটিক্যালি ওইটা ডিফল্ট ডিউরেশন 5 নিয়ে নিচ্ছে। তো এই জায়গায় যদি আপনি চেঞ্জ করে 1 দিয়ে দেন বা 2 দিয়ে দেন, সেটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করবে, প্রজেক্টের উপর ডিপেন্ড করবে। এইটাই কাজ হচ্ছে আপনার অ্যাডমিন প্রেফারেন্সের। নেক্সট আসবে হচ্ছে ওবিএস আর ইপিএস
কিভাবে আনবো তার আগে একটা জিনিস একটু বলে রাখি যে আসলে এই যে ভিউটা দেখছেন এই ভিউ এর কোনটা কি একটু শর্টকাটে বলে রাখি। এখানে আমরা ভিউতে দেখবো যে শো অন টপ আর শো অন বটম। এই বটমে যেটা দেখছি সেটা হচ্ছে ডিটেইল পোর্শন, মানে আমি উপরে টপে যেটা সিলেক্ট করা থাকবে সেটা ডিটেইল পোর্শন গুলো হচ্ছে নিচে থাকবে। আর টপে যেটা থাকছে এখানে বেসিক্যালি গ্যান চার্ট টেবিল এই অংশটাকে বলে টেবিল। মানে আমরা যদি আমরা যারা মাইক্রোসফট প্রজেক্টে কাজ করছি তারাও জানি যে এখানে আপনার ডাব্লিউবিএস অ্যাক্টিভিটি গুলো এই টেবিলের মধ্যে থাকে আর ডান পাশে থাকে হচ্ছে গ্যান চার্ট যে ভিউটা সেটা। তো আমি টপের মধ্যে যদি গ্যান চার্ট নিয়ে আসতে চাই তাহলে যে গ্যান চার্ট আসবে, যদি আমার যেহেতু কোনো প্রজেক্ট সিলেক্ট করা নাই তাই কোনো গ্যান চার্টও নাই এখন এই মুহূর্তে। তো এইটা আর এছাড়া এখানে কাস্টমাইজ অপশন সবকিছু আছে, আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করবেন। যেহেতু আজকে ওই আমি ডিটেইলে তো যাওয়া সম্ভব না, আমি সিম্পলি একটা প্রজেক্ট আগে বানাবো, বানায় স্কেডিউলটা কিভাবে করতে হয় সেখানে যাব। তো আমি প্রজেক্টে যদি বানাতে চাই সবার প্রথমে আমাকে ওবিএস সিলেক্ট করতে হবে। ওবিএস সিলেক্ট করব হচ্ছে আমার এন্টারপ্রাইজ থেকে ওবিএস আসবে। ওবিএস হচ্ছে অর্গানাইজেশনাল ব্রেকডাউন স্ট্রাকচার, আমরা পিএমবিওকে তে পড়ছি এগুলো, আর এই টার্ম গুলো নিশ্চয়ই আমাদের পরিচিত আছে ওখান থেকে। এন্টারপ্রাইজ থেকে ওবিএস যে কোনো প্রজেক্ট মানে আপনার নতুন করে নিয়ে আসার আগে এই দুইটা ম্যান্ডেটরি জিনিস, ইপিএস সিলেক্ট করতে হবে আর ওবিএস সিলেক্ট করতে হবে। তা আমি একটা স্যাম্পল প্রজেক্ট যেহেতু এখানে ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমি এখানে একটা নতুন ওবিএস অ্যাড করি এন্টারপ্রাইজের আন্ডারে। ওবিএস এর নাম দেই হচ্ছে আমি আমি আমার কাজের সুবিধার্থে বলি আমি রহিম আফরোজ রিনেবল এনার্জিতে আছে, আমার কোম্পানিকে সংক্ষেপে আমরা আরআরই বলি। তো আরআরই নামে আমি একটা ওবিএস ক্রিয়েট করলাম, ওবিএস এর নাম দিলাম আরআরই। এরপর ইপিএস ক্রিয়েট করব, ইপিএস এন্টারপ্রাইজ থেকে এন্টারপ্রাইজ প্রজেক্ট স্ট্রাকচার। এখানে বিল্ট ইন কিছু ইপিএস আছে এন্টারপ্রাইজ প্রজেক্ট স্ট্রাকচার। এইটা হচ্ছে এটাকে যদি আমি সহজ করে বলতে চাই যে আপনার আমরা প্রজেক্ট প্রোগ্রাম পোর্টফোলিও এই টার্মগুলো আমরা শুনেছিলাম এই পিএমবিওকে তে পড়েছি। তো সেখানে একটা ছিল না যে এরকম যে কিছু প্রজেক্ট মিলে একটা প্রোগ্রাম হয় বা কিছু প্রোগ্রাম মিলে একটা পোর্টফোলিও হয়। তো ওই কনসেপ্টটা আর কি এখানে আমি দেখছি যে এখানে ইপিএসটা হচ্ছে এন্টারপ্রাইজ প্রজেক্ট স্ট্রাকচার, এটার এলাবোরেশন। আর এখানে যে যেখানে যেগুলো বিল্ট ইন আছে দেখেন যে ইএনসি, আমি এটা ক্লোজ করে দেখাই, যেমন এই বিল্ট ইন যেগুলো ছিল ইএনসি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন, এর আন্ডারে কিন্তু এগুলো ইন্ডিভিজুয়ালি এক একটা প্রজেক্ট। তারপরে এনার্জি, এনার্জি সার্ভিসেস প্রজেক্ট মানে এটা নেম, এর আন্ডারে হচ্ছে এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটা প্রজেক্ট। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে ইএনসি একটা প্রোগ্রাম বা এনার্জি একটা প্রোগ্রাম বা ম্যানুফ্যাকচারিং একটা প্রোগ্রাম। তো এটা যেহেতু গ্লোবাল মানে আপনার বিল্ট ইন ছিল, আপনার কোম্পানির ইন্ডাস্ট্রির সাপেক্ষে আপনি আপনার মতো করে নিতে পারেন। ধরেন আমার 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 ইন্ডাস্ট্রি বা আমার কোম্পানির একটা এক্সাম্পল দিই যে আমার এখানে দুইটা ডিপার্টমেন্টের প্রজেক্ট হয়, একটা হচ্ছে অন গ্রিড ডিপার্টমেন্ট আর একটা অফ গ্রিড ডিপার্টমেন্ট। তো অন গ্রিডের আন্ডারে একাধিক রকম প্রজেক্ট আছে, রুফটপ প্রজেক্ট আছে, তারপর মিনি গ্রিড প্রজেক্ট আছে, আবার অফ গ্রিডের আন্ডারে একাধিক রকমের প্রজেক্ট আছে, স্ট্রিট লাইট প্রজেক্ট আছে। তো এইগুলোকে আমরা যদি এই ইপিএসটাকে এভাবে ভাগ করি যে আমি একটা ইপিএস ক্রিয়েট করলাম রহিম আফরোজ রিনেবল এনার্জি এই নামে, এর আন্ডারে আমি প্রোগ্রাম সিলেক্ট করলাম যে একটা নাম দিলাম অন গ্রিড, অন গ্রিডের আন্ডারে আবার একাধিক প্রজেক্ট। তো আমার কিন্তু প্রজেক্ট প্রোগ্রাম পোর্টফোলিও এই জিনিসটা চলে আসছে হচ্ছে এই ইপিএস থেকে। তা আমি একটা অ্যাড করব সবার প্রথম, ইপিএস আইডি দিচ্ছি অন গ্রিড, অন গ্রিডকে আমি সংক্ষেপে ওএনজি আইডি দিলাম, আর ইপিএস নেম দিচ্ছি অন গ্রিড। আমি সবার উপরে নিয়ে আসলাম।
আমার ওবিএস ক্রিয়েট করা হয়ে গেছে, আমার ইপিএস ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমার প্রথমবারের মতো আমার যে স্পেসিফিক প্রজেক্টটাকে প্রাইমাভেরা P6 এ স্কেডিউল করতে চাচ্ছি সেই প্রজেক্টটাকে ইন্ট্রোডিউস করব। সবার প্রথমে সিলেক্ট করব হচ্ছে আমি কোন ইপিএস এর আন্ডারে এই প্রজেক্টটা খুলতে চাই। তো আমি সিলেক্ট করলাম যে ওএনজি, দ্যাট ইজ অন গ্রিড যে ইপিএসটা আছে, এর আন্ডারে আমি একটা প্রজেক্ট খুলতে চাই। তো এটাকে সিলেক্ট করে ডান দিকে দেখবেন যে এখানে একটা প্লাস সাইন আছে। অনেকভাবেই প্লাস করা যায়, এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড করা যায়, তারপর এখান থেকে এডিট থেকেও অ্যাড করা যায়। শর্টকাট কি গুলোর মধ্যে ডান দিকে অ্যাড আছে। তো এখানে অ্যাড করলে নতুন একটা অপশন আসছে, সেটা হচ্ছে যে সিলেক্ট ইপিএস। আমি ইপিএস সিলেক্ট করলাম অন গ্রিড। নেক্সট, এবার প্রজেক্ট আইডি, আমি যে প্রজেক্টটা খুলবো সেই প্রজেক্টে একটা আইডি দিতে হবে। তো আমি নাম দিলাম হচ্ছে ONG1। প্রজেক্ট নেম, আমি একটা প্রজেক্ট কল্পনা করি, আমি একটা দেখাচ্ছি একটু। আমি একটা স্যাম্পল প্রজেক্টের ডাটা নিয়ে রেখেছি, এই ডাটাগুলো আমরা ইনপুট করে এই প্রজেক্টটা বানাবো। প্রজেক্টের নাম দিলাম MDSP 20 কিলোওয়াট সোলার সিস্টেম, ধরে নিলাম এটা আমার প্রজেক্টের নাম। নেক্সট, এটার একটা প্ল্যান্ড স্টার্ট ডেট দিতে হবে, যে কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে। আজকে 12 তারিখ, ধরলাম এটা 14 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। টাইম দিয়ে দিলাম সকাল 9টা। মাস্ট ফিনিশ বাই ম্যান্ডেটরি না, এটা যদি কোনো আপনার কনস্ট্রেইন্ট থাকে প্রজেক্টে যেটা 2 মাসের মধ্যে শেষ করতেই হবে সেক্ষেত্রে দিবেন, না হলে এটা ম্যান্ডেটরি না। নেক্সট, এখন এখানে রেসপন্সিবল ম্যানেজার কে হবে? রেসপন্সিবল ম্যানেজার আমি একটা ক্রিয়েট করলাম RRE, আমি ওবিএস যেটা ক্রিয়েট করেছিলাম RRE নামে, সেই RRE-টা সিলেক্ট করে দেব। এই RRE-টা ওবিএসটা হচ্ছে যে আমার কোম্পানিতে যত এমপ্লয়ি থাকবে, রিসোর্সেস আমি যাদেরকে অ্যাড করব, যেমন প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট সেলস অফিসার, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইঞ্জিনিয়ার, যারা থাকবে এরা সবাই RRE-র আন্ডারে থাকবে। এই জন্য আমি এই ওবিএস এর রেসপন্সিবল ম্যানেজার RRE সিলেক্ট করে নেক্সট করব। আমার প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি যে অন গ্রিড ওএনজি এটার আন্ডারে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে, ONG1, যে প্রজেক্টের নাম হচ্ছে MDSP 20 কিলোওয়াট সোলার সিস্টেম। আচ্ছা, আমি ধাপগুলো এখানে লিখে রেখেছি স্টেপ বাই স্টেপ, যে প্রথমে ইপিএস সিলেক্ট করতে হবে, প্রজেক্ট আইডি, প্রজেক্ট নেম দিতে হবে, প্ল্যান স্টার্ট ডেট দিতে হবে, ম্যান্ডেটরি এটা, আইডেন্টিফাই রেসপন্সিবল ম্যানেজার চুজ করে দিতে হবে, এরপর ফিনিশ এন্ড ক্রিয়েট প্রজেক্ট। আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল প্রথমবারের মতো। এবার সবচেয়ে ক্রুশিয়াল পার্ট হচ্ছে প্রজেক্টের ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা ফিক্স করা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যে স্কেডিউল করব, তো এটার মানে সবকিছু ডিপেন্ড করতেছে হচ্ছে আমি কিভাবে প্রজেক্টের ক্যালেন্ডারটা ফিক্স করলাম। এন্টারপ্রাইজ থেকে ক্যালেন্ডারে যাব, এটা একটু ভালো করে দেখতে হবে, বিকজ এক এক প্রজেক্টের এক এক রকম ক্যালেন্ডার হতে পারে। তো আপনি কাস্টমাইজ করে নেবেন আপনার স্পেসিফিক প্রজেক্টের জন্য কোন ক্যালেন্ডারটা এবং সেই ক্যালেন্ডারটা কি হবে। তো যখন আমরা এন্টারপ্রাইজ থেকে ক্যালেন্ডারে যাব, প্রথমেই এই অপশনটা আসে গ্লোবাল রিসোর্সেস এন্ড প্রজেক্ট। তো এই গ্লোবাল এর মধ্যে কয়েক রকমের ক্যালেন্ডার বিল্ট ইন ফিক্স করা আছে, 5x10, 6x24। কিন্তু আমি যেহেতু স্পেসিফিক প্রজেক্টের জন্য একটা কাস্টমাইজ ক্যালেন্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমি প্রজেক্টে যাব। প্রথমে প্রজেক্টে গিয়ে আমি অ্যাড করব। তা আমি নাম দিচ্ছি আমার প্রজেক্টের জন্য RRE ক্যালেন্ডার। যেহেতু আমার প্রজেক্ট গুলো আমার ইন্ডাস্ট্রির একটা স্কেজুলে চলে, যেমন আমার কোম্পানিতে সপ্তাহে 5 দিন অফিস, 9টা থেকে 5টা পর্যন্ত, বা শুক্র শনি ছুটি থাকে আমার। তো এই জিনিসগুলো যেহেতু আমার কোম্পানিতে এটা ফিক্স, নিশ্চয়ই প্রত্যেকের ইন্ডাস্ট্রিতে এটা ফিক্স থাকবে। সো আপনারা আপনার
কোম্পানি বা আপনার প্রজেক্টের মতো করে এখানে একটা একটা ক্যালেন্ডার অ্যাড করে নেবেন। আমি এই নাম দিয়ে একটা ক্যালেন্ডার অ্যাড করে ফেললাম। এরপর এই ক্যালেন্ডারকে আমি মডিফাই করব। এই অংশটা একটু ভালো করে দেখতে হবে। আরআরই ক্যালেন্ডার নামে একটা নতুন ক্যালেন্ডার ক্রিয়েট করলাম প্রজেক্টের। এখন আমি এটাকে মডিফাই করব। তো মডিফাই করব, এখানে বিল্ট ইন অবস্থায় দেখেন এখানে শনি রবি ছুটি আছে, আর ওয়ার্ক আওয়ার দেখাচ্ছে হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছি রেগুলার ওয়ার্ক আওয়ার হচ্ছে 8 ঘন্টা। ইভেন আমি যদি ডিটেইলে যাই, এই ডিটেইল পোর্শনে আসলে দেখবো যে এখানে সকাল 8টা থেকে একটানা দেখাচ্ছে, মাঝখানে কোনো লাঞ্চ ব্রেক নাই, বিকজ এটা একটা বিল্ট ইন। আমি এখন এটাকে কাস্টমাইজ করে নিয়ে আসবো। তো সবার আগে একটা কাজ করব যে নিচে ইনহেরিট হলিডেজ এন্ড এক্সেপশনস ফ্রম গ্লোবাল ক্যালেন্ডার, এখানে বলছে যে এই যে গ্লোবাল ক্যালেন্ডার গুলো আছে এখান থেকে কোনো ইনহেরিট হলিডেজ নিয়ে আসবে কিনা। তো আমি নান করে দিচ্ছি, বিকজ আমি এখানে ম্যানুয়ালি পুট করব হলিডেজ গুলো, এবং ওয়ার্ক আওয়ার কতটুকু হবে সেটা আমি ম্যানুয়ালি পুট করব। তো সবার প্রথমে ওয়ার্ক উইকে যে আমার 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 হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই 5 দিন হচ্ছে আমার ওয়ার্কিং ডে, এবং ওয়ার্ক আওয়ার হচ্ছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত, দ্যাট ইজ 17 পর্যন্ত ওয়ার্ক সিলেক্ট করে দেব। এই 8টা থেকে 9টা এটা কিন্তু নন ওয়ার্ক। তো এটা আমার অর্গানাইজেশনের উপর বেস করে সকাল 9টা থেকে ক্রিয়েট করে এই বিকাল 5টা পর্যন্ত। এর মাঝে আবার 1টা থেকে 2টা পর্যন্ত নন ওয়ার্ক লাঞ্চ টাইম। সো এই যে আমি এটাকে নন ওয়ার্ক করে দিলাম 13টা মানে হচ্ছে যে এই 1টা থেকে 2টা মতো 30 মিনিট, এটা 30 মিনিট করে ভাগ করা আছে, যে 0 to 30, 30 to 60, এই 30 মিনিট করে ভাগ করা। তো আমি এটাকে লাঞ্চ আওয়ারের জন্য এটাকে নন ওয়ার্ক করে দিলাম। এরপর সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে আমার ওয়ার্কিং ডে যেগুলো সেগুলো অটোমেটিক্যালি এই ফিক্স হয়ে গেছে, কিন্তু আরেকটা কাজ বাকি আছে যে হলিডেটা আমি ফিক্স করে নাই। এই ফ্রাইডে এন্ড স্যাটারডে এই দুইটাকে আমি টোটালি সবগুলোকে নন ওয়ার্ক করে দেব। হয়ে গেল। এখন দেখেন এই যে জুন মাসের আজকে হচ্ছে 12 তারিখ, তা আজকে স্যাটারডে এটা নন ওয়ার্ক, এই যে কালার চেঞ্জ হয়ে আছে। তারপরে ফ্রাইডে আর স্যাটারডে কালার চেঞ্জ হয়ে আছে। এখন সামনের মাসে ঈদ আছে, জুলাই মাসে সম্ভবত 20, 21, 22 তারিখ ঈদ। তা আমি এই 3টা ডে সিম্পলি আপনার নন ওয়ার্ক ক্লিক করে দেবো যে এইটা ছুটি, হলিডে। এছাড়াও আরো আপনার ম্যানুয়ালি আপনি চেঞ্জ করতে পারেন। ধরেন কোনো একদিন হাফ অফিস হবে, সেইটা স্পেসিফিক ডেটে গিয়ে আপনি তখন এই যেভাবে 30 মিনিট করে এটাকে বা কোন একটা নির্দিষ্ট সময়কে নন ওয়ার্ক করতে পারবেন, কোন একটা সময়কে ওয়ার্ক করতে পারবেন। এটা আপনার মতো করে ক্যালেন্ডারটাকে সাজিয়ে নেবেন। তো আমি সিম্পলি দেখালাম যে এখানে আরো কিছু ফাংশন আছে, যেমন আপনার এই যে টাইম পিরিয়ড, যেহেতু আমার অর্গানাইজেশনে 5 দিন অফিস হচ্ছে এবং প্রতিদিন 8 ঘন্টা করে অফিস হচ্ছে, সো আমার ক্যালকুলেশনের সুবিধার্থে এই টাইম পিরিয়ড অপশনে পার ডে আওয়ার হচ্ছে 8 ঘন্টা এবং পার উইক আওয়ার চলে। এটা কিন্তু বিল্ট ইন, কিন্তু আমি ক্যালকুলেশন করে ঠিক করব যার অফিস সপ্তাহে 6 দিন হবে, তার মানে প্রতিদিন যদি 8 ঘন্টা করে অফিস হয়, তাহলে এক সপ্তাহে তার অফিস হচ্ছে 6টা 48 ঘন্টা। সে তখন এখানে কিন্তু 40 আওয়ার্স পার উইক দিলে হবে না, ক্যালকুলেশন ভুলে যাবে, তাকে এখানে 48 আওয়ার্স পার উইক করতে হবে। সিমিলারলি এক মাসে কত ঘন্টা হচ্ছে সেটা ওখানে তার ক্যালকুলেট করে বসাতে হবে। তো যেহেতু আমার 5 দিন অফিস, পার ডে 8 ঘন্টা করে, 5 40 ঠিকই আছে। এবং এক মাসে যত, মানে এটা গ্লোবালি বেসিক্যালি 5 দিনের ক্যালকুলেশন, তবে আমাদের অনেকেই তো সপ্তাহে 6 দিন অফিস করা লাগে, তো সেইটার জন্য এই ক্যালকুলেশনটা করবেন। এই ক্যালকুলেশনটা যদি না করেন কেউ, তাহলে যে ভুলটা হবে যে আপনি ক্যালেন্ডার চুজ করছেন সপ্তাহে 6 দিন করে, কিন্তু এই টাইম পিরিয়ডটার এখানে সপ্তাহের মাস এবং ইয়ার এই ক্যালকুলেশনটা চেঞ্জ করেন নাই, তখন আপনি ক্যালকুলেশনের মানে প্রজেক্টের স্কেডিউলের ডিউরেশনটা ভুল আসবে, ডেফিনেটলি ভুল আসবে, বিকজ আপনি ক্যালেন্ডার চুজ করছেন 6 দিনের, কিন্তু আপনার সপ্তাহ ক্যালকুলেট করতেছে 5 দিনের 40 ঘন্টা হিসেবে। এইটা ম্যান্ডেটরি একটা জিনিস যে আপনাকে ফিক্স করে নিতে হবে। এই মোটামুটি আমার ক্যালেন্ডার ফিক্স হয়ে গেছে। ক্যালেন্ডার একটা কোশ্চেন করি ভাই এখানে। হ্যাঁ ভাইয়া, এই যে আপনি দিছিলেন স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার, তো স্ট্যান্ডার্ড ক্যালেন্ডারের ক্ষেত্রে কি বাংলাদেশের ছুটি টুটি কি এরকম কিছু দেওয়া যায় বা ওরকম কিছু ফিক্সড করা আছে নাকি ওরা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার? না, এটা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার নেয়।
আচ্ছা তবে বাংলাদেশি কোন ক্যালেন্ডারকে গ্লোবাল ক্যালেন্ডারের মধ্যে ঢোকানোর অপশন আছে কিনা এটা আমার এই মুহূর্তে জানা নাই। আচ্ছা, ওকে ওকে, তবে অসুবিধা নেই। P6 এ ঢুকলে আমি বাংলাদেশি কোনো ক্যালেন্ডার পাই নাই, ওখানে যেগুলো ছিল সেগুলো গ্লোবাল ক্যালেন্ডার। তো ওইখানে আমাকে ম্যানুয়ালি করে নিতে হচ্ছে। যেমন আমি জুলাই মাসের যে ঈদ ভ্যাকেশন আছে 20, 21, 22 সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এছাড়া আপনার প্রজেক্ট যদি 6 মাসের হয় তাহলে 6 মাস ব্যাপী যতগুলো হলিডে আছে আপনি ম্যানুয়ালি দিয়ে দিলে ওটা বেস্ট হবে। বিকজ স্কেডিউল ক্যালকুলেশনের জন্য আপনি যদি কোনো একটা হলিডেকে এখানে মেনশন না করেন তাহলে কিন্তু আপনার পুরো প্রজেক্টের টাইম লাইনটা চেঞ্জ হয়ে যাবে। Exactly. ধরেন আপনি ঈদ 20, 21, 22 এই 3 দিনের ছুটি আপনি ক্যালেন্ডারে ফিক্স করে দিলেন না, আপনার এই 19 তারিখে একটা টাস্ক 2 দিনের ডিউরেশন ছিল, সে কিন্তু তখন 19 আর 20 শেষ করে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 20 তারিখে আমরা সবাই ছুটি কাটাবো। সো 19 তারিখে যে অ্যাক্টিভিটিটা 2 দিন হওয়ার কথা সেটা কিন্তু 19 তারিখ এবং পরবর্তী 25 তারিখ, এই 25 তারিখে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। এটা বেসিক নলেজ আমাদের। তো এই ক্যালেন্ডারটা ফিক্স করা খুবই ইম্পর্টেন্ট, না হলে প্রজেক্ট স্কেডিউলে ঝামেলা হবে। আচ্ছা, তো আমি আপাতত একটা রাফ ক্যালেন্ডার ক্রিয়েট করলাম 2 মাসের টাইম লাইনে, যে আমি যেহেতু ঈদের ছুটিটা বসাইছি আর কোনো কিছু বসাই নাই, আর আমি আমার অর্গানাইজেশনের আদলে কিভাবে উইক পার উইকে কত ঘন্টা করে কাজ হয় সেটা আমি ফিক্স করে দিয়েছি। নেক্সট আসি, এবার আমি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বানাবো WBS। তো আমরা যারা PMBOK কে পড়েছে WBS সম্পর্কে সবাই মোটামুটি অবগত আছে যে WBS কি জিনিস এবং এটা কি কাজ করে। তো ওটা থিওরিটিক্যাল নলেজে আমি যাচ্ছি না, সরাসরি এটাকে এই P6 এ কিভাবে বানানো লাগে আমি সেটাতে যাচ্ছি। এই বাম দিকে দেখবেন এখানে কিছু সেপারেটর আছে, যদি আমার কার্সরটা দেখা যায় খেয়াল করে দেখবেন যে বাম দিকে কিছু সেপারেটর আছে। এগুলো এক একটার উপরে কার্সর হলে এক এক জিনিস দেখাবে। যেমন এই ক্যাপসুলের মতো, গ্রিন কালারের ক্যাপসুলের মতো যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভিটিস। তার নিচে যেটা আছে ব্লু কালারের ডাবল বক্স, এটা হচ্ছে WBS। তার নিচে আছে রিসোর্স অ্যাসাইনমেন্ট। তো এইরকম বিভিন্ন পজিশনে বিভিন্ন জিনিসপত্র আছে এখানে, যেমন এটা প্রজেক্ট, এটা রিসোর্সেস, এটা রিপোর্ট, এটা ট্র্যাকিং। তা আমি যদি WBS সেট করবো তো আমি WBS টা সিলেক্ট করলাম, এই WBS টা আমার চলে আসলো। তা আমি কিন্তু প্রজেক্ট সিলেক্ট করে রেখেছিলাম হচ্ছে অন গ্রিড 1 ONG1, আর প্রজেক্টের নাম ছিল আমার MDSP 20 কিলোওয়াট সোলার সিস্টেম। এইটা ছিল আমার প্রজেক্ট। আমি এখন WBS টা অ্যাড করব। এই WBS অ্যাড করতে সবার প্রথমে আমার ওই যে দেখেন আমি যেই ট্যাবে থাকবো সেই ট্যাবের যে ডান সাইডের যে প্লাস, সেটা হচ্ছে যে ওই অংশটার জন্য। যদি আমি অ্যাক্টিভিটিসে থাকা অবস্থায় প্লাস চাপতাম তার মানে হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যাড হবে। আমি এখন WBS সেগমেন্টে আছি, তো এখানে যদি আমি প্লাস চাপি তাহলে আমার নতুন করে WBS ক্রিয়েট হবে। তো আমার প্রথম একটা WBS আমি ক্রিয়েট করি। আমি যে স্যাম্পল কি বলে এক্সেলটা বানিয়ে রেখেছি আমার কাজের সুবিধার্থে, প্রজেক্টের সুবিধার্থে। তো সেখানে এই গ্রিন কালার গুলো যেগুলো আছে এগুলো আমি WBS হিসেবে ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমার প্রথম WBS হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার হচ্ছে, মানে এটা বেসিক্যালি আপনার যে আপনার ওয়ার্ক প্যাকেজের মতো, বিজনেস অ্যাপ্রুভাল, এটা হচ্ছে আমার প্রথম ওয়ার্ক প্যাকেজ। আমরা এখন একটা প্রজেক্ট বানাতে মানে ঢুকে গেছি প্রজেক্টের কাজে সরাসরি। তো প্রথম আমার কেউ কি কিছু বলছেন? ভাইয়া কন্টিনিউ করেন। আচ্ছা, প্রথম ওয়ার্ক প্যাকেজটা আমি বিজনেস অ্যাপ্রুভাল সিলেক্ট করলাম। এরপর আচ্ছা আমি আগে একটু দেখে নেই কয়টা আমার WBS হবে। 1 2 3 আচ্ছা 4 5 6। ওকে, সেকেন্ডের নাম ছিল হচ্ছে ক্রিয়েট সেলস অর্ডার। আমি প্রজেক্টের ডিটেইলে যাচ্ছি না বিকজ এটা তো আমার প্রজেক্ট, আমি জানি ওটা কিভাবে করা লাগবে, বাট আমি শুধু WBS টাকে কিভাবে অ্যাড করতে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। ক্রিয়েট সেলস অর্ডার, তার নিচের ওয়ার্ক প্যাকেজ হচ্ছে ম্যাটেরিয়াল রেডিনেস। আমি সংক্ষেপে আগায় যাই। একটা জিনিস খেয়াল করবেন, ম্যাটেরিয়াল রেডিনেস এই ওয়ার্ক প্যাকেজের আন্ডারে আমি দুইটা
মানে আপনার সাব ডাব্লিউবিএস বলতে ভুল হবে, এটা আসলে যে আমাদের যে কনসেপ্টটা ছিল যে কন্ট্রোল অ্যাকাউন্ট, প্ল্যানিং প্যাকেজ, প্ল্যানিং অ্যাকাউন্ট বা ওয়ার্ক প্যাকেজ, তো সেই কনসেপ্টে যদি এটা যাই, এটা কি সামারি টাস্ক বলা যায় কিনা? সামারি টাস্ক না, আমাদের তো একটা নাম ছিল না যে কন্ট্রোল অ্যাকাউন্ট, তারপরে ছিল হচ্ছে প্ল্যানিং প্যাকেজ, তারপর ওয়ার্ক প্যাকেজ, এবং ওয়ার্ক প্যাকেজের আন্ডারে ছিল অ্যাক্টিভিটি। স্মলেস্ট টাস্কটাকে আমরা অ্যাক্টিভিটি বলতাম। তো সামারি টাস্ক, ঠিক আছে, সামারি টাস্ক এটা তো টাস্ক গুলোর সামারি বলতে গেলে, তবে এটাকে আমরা ওয়ার্ক প্যাকেজ হিসেবেই বলবো আর কি। তো ম্যাটেরিয়াল রেডিনেস এর আন্ডারে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লোকাল প্রকিউরমেন্ট আর একটা হচ্ছে ফরেন প্রকিউরমেন্ট। তো এই দুইটাও কিন্তু আমার ম্যাটেরিয়ালের আন্ডারে আছে। তো আমি যতবার প্লাস চাপছি খেয়াল করে দেখবেন আমি কিন্তু এই প্রথম প্রজেক্টের ঘরে ক্লিক করে তারপরে প্লাস চাপছিলাম, এই জন্য আমার এই প্রজেক্টের আন্ডারে এই বিজনেস অ্যাপ্রুভাল, সেলস অর্ডার, ম্যাটেরিয়াল এগুলো আসছে। কিন্তু আমি এখন ম্যাটেরিয়ালের আন্ডারে চাচ্ছি দুইটা সাব ডাব্লিউবিএস হবে, একটা হচ্ছে লোকাল প্রকিউরমেন্ট আর একটা হচ্ছে ফরেন প্রকিউরমেন্ট। আমি এটা ক্লিক করা অবস্থায় যখন প্লাস চাপবো তখন দেখেন এই যে ওর আন্ডারে চলে আসছে, ম্যাটেরিয়ালের আন্ডারে। সো লোকাল প্রকিউরমেন্ট। আবার আমি ম্যাটেরিয়ালকে সিলেক্ট করে আবার যদি প্লাস চাপি তাহলে ম্যাটেরিয়ালের আন্ডারে আরেকটা ডাব্লিউবিএস আসতেছে, সেটা নাম দেব ফরেন প্রকিউরমেন্ট। এরপর যেটা ইমপ্লিমেন্টেশন লাস্ট ডাব্লিউবিএস, এইটা কিন্তু ম্যাটেরিয়ালের আন্ডারে না, এটা হচ্ছে প্রজেক্টের আন্ডারে। তো আমি আবার প্রজেক্টকে সিলেক্ট করে তারপরে একটা ডাব্লিউবিএস ক্রিয়েট করব এবং সেটার নাম দেব ইমপ্লিমেন্টেশন। এটা আমার লাস্ট ডাব্লিউবিএস ছিল। এগুলো আমার কিছু সুবিধার্থে আর কি নামকরণ গুলা করেছি। তো আমার ডাব্লিউবিএস ক্রিয়েট করা হয়ে গেছে। খেয়াল করে দেখবেন আমার প্রজেক্টের আন্ডারে টোটাল এই ডাব্লিউবিএস আছে হচ্ছে 1 2 3 4 5 6, এই 6টা আছে, যার মধ্যে লোকাল প্রকিউরমেন্ট এবং ফরেন প্রকিউরমেন্ট হচ্ছে ম্যাটেরিয়াল সেগমেন্টের আন্ডারে বা ম্যাটেরিয়াল ডাব্লিউবিএস ওয়ার্ক প্যাকেজের আন্ডারে। তো আমার ডাব্লিউবিএস ক্রিয়েট করা শেষ এখানে। নেক্সট হচ্ছে প্রতিটা ডাব্লিউবিএস এর আন্ডারে আমাকে এখন অ্যাক্টিভিটিস অ্যাড করতে হবে এবং সেগুলোকে সিকোয়েন্স করা লাগবে। সিকোয়েন্স করলে তারপরে আমি আমার একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম পাবো বা আমার একটা টাইম লাইন চলে আসবে। আমার প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যাড করা। আচ্ছা, তো এই যে অ্যাক্টিভিটিস আমি এখানে আগেই সিলেক্ট করে রাখছিলাম, অ্যাক্টিভিটিসটা পাবেন হচ্ছে সবার বাম দিকে, এই যে ক্যাপসুল, যেটা গ্রিন কালারের ক্যাপসুল, সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস। তো এই অ্যাক্টিভিটিস যখন সিলেক্ট করলাম দেখবেন যেমন অটোমেটিক্যালি কিন্তু ডাব্লিউবিএস গুলো এখানে চলে আসছে। এই ভিজুয়াল যে ভিউটা যেটা আছে এটা আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। দেখবেন যে হচ্ছে এখানে কালার গুলো চেঞ্জ হচ্ছে, যে এই ব্লু কালারের আন্ডারে এই গ্রিন যে অংশটা সেটা হচ্ছে ডাব্লিউবিএস, এবং ইয়েলো কালারের যেটা আসছে সেটা হচ্ছে একটা সাব ডাব্লিউবিএস বা একটা ম্যাটেরিয়ালের আন্ডারে ডাব্লিউবিএস, এই জন্য এটা ওর কালারটা চেঞ্জ হচ্ছে। এই কালার গুলো ম্যানুয়ালি চেঞ্জ করা যায়, আপনি যেভাবে চান সেভাবে করতে পারেন। আমার কাজ হচ্ছে এখন অ্যাক্টিভিটিস অ্যাড করা প্রতিটা ডাব্লিউবিএস এর মধ্যে। আমি আমার এক্সেলটাতে যাই, আমার বিজনেস অ্যাপ্রুভাল যে ওয়ার্ক প্যাকেজটা আমি ফিক্স করছি এর আন্ডারে আমি 3টা অ্যাক্টিভিটি ধরছি, অ্যাকসেপ্ট ওয়ার্ক অর্ডার, সাইট সার্ভে আর বিওএম প্রিপারেশন করা। যার মধ্যে এই যে খেয়াল করে দেখেন অ্যাক্টিভিটি টাইপ, আমরা অ্যাকসেপ্ট ওয়ার্ক অর্ডার হচ্ছে স্টার্ট মাইলস্টোন, মানে আমি ধরে নিচ্ছি যে আমার এই প্রজেক্টটা এমডিএসপি 2 কিলোওয়াট প্রজেক্ট, এই প্রজেক্টটা যখন আমাকে আমার কাস্টমার বা আমার ক্লায়েন্ট যখন আমাকে দিচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড বা নোয়া পাওয়া বলি, তো এই অ্যাকসেপ্ট ওয়ার্ক অর্ডার থেকে আমার প্রজেক্টটা ইনিশিয়েট হচ্ছে, মানে আমি ফর্মালি এটা কাজ শুরু করছি। সো এই অ্যাক্টিভিটিটা হচ্ছে স্টার্ট মাইলস্টোন। এবং খেয়াল করে দেখবেন যে সবার, যদি এটা এক্সেল অথবা পিডিএফ এ থাকে, মনে করেন যে অলরেডি এরকম কিছু একটা টাইমলাইন করা আছে, সো এটা কপি করেও তো ওই জায়গাগুলোতে পেস্ট হয়ে যাবে না? কপি করে মানে আপনি কি সরাসরি একটা ইম্পোর্ট করতে চাচ্ছেন ওখানে? না, এইটা হচ্ছে ধরেন এই যে লাইন গুলো জাস্ট আপনি লিখছেন, না লিখে তো পিডিএফ বা এক্সেল থেকেও কপি করে বসানো যাবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, কপি করে ওখানে বসায় দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, তো আমার এই প্রজেক্টটা ওয়ার্ক অর্ডার পাওয়ার সময় স্টার্ট হয়েছিল, সো দ্যাট ইজ মাই স্টার্ট মাইলস্টোন। আর ইমপ্লিমেন্টেশনের শেষে কমিশনিং এর পরে যখন আমি ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে এটা আমার
ফিনিশ মাইলস্টোন, এটা আমার লাস্ট অ্যাক্টিভিটি। ফিনিশ মাইলস্টোন, সরি এটা 0 ডে হবে। এনিওয়ে, আচ্ছা কোথায় ছিলাম? বিজনেস অ্যাপ্রুভাল। এই WBS এর আন্ডারে এখন আমরা 3টা অ্যাক্টিভিটি অ্যাড করব, অ্যাকসেপ্ট ওয়ার্ক অর্ডার, সাইট সার্ভে এন্ড বিএম প্রিপারেশন। ওকে, সো লেটস স্টার্ট। আমরা অ্যাক্টিভিটিস এর ঘরে আছি, এই যে উপরে যে ট্যাবটা দেখছেন অ্যাক্টিভিটিস, এখানে আমরা যখন প্রথম WBS টা সিলেক্ট করব, দ্যাট ইজ বিজনেস অ্যাপ্রুভাল, এখানে থাকা অবস্থায় যদি আমি এই প্লাস বাটনটা চাপি, তাহলে আমার নতুন অ্যাক্টিভিটির একটা উইন্ডো আসতেছে। এই যে উইন্ডোটা আসতেছে, এখন এই উইন্ডোতে আমি আমার ওই অ্যাক্টিভিটি গুলো বসাবো। এই যে যেমন অনেক ভাই যেটা বলছিলেন যে আমি সরাসরি কপি করে নিয়ে আসতে পারবো, হ্যাঁ আমি অ্যাকসেপ্ট অর্ডার, ওয়ার্ক অর্ডার কপি করলাম, নিউ অ্যাক্টিভিটি নেমের জায়গায় এটা পেস্ট করে দিলাম। নেক্সট, এটা কোন WBS এর আন্ডারে? বিজনেস অ্যাপ্রুভাল। নেক্সট, এটা কি টাস্ক ডিপেন্ডেন্ট নাকি? এটা হচ্ছে স্টার্ট মাইলস্টোন, যেহেতু এটা আমার প্রথম অ্যাক্টিভিটি ছিল। তো আমি অ্যাক্টিভিটি টাইপটাতে স্টার্ট মাইলস্টোন ফিক্স করলাম। তারপর নেক্সট, কি বলছে এখানে? ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি, না এটা পরে করব, মোর ডিটেল এগুলো কিছু লাগবে না, ফিনিশ করে দিলাম। তো আমার প্রথম অ্যাক্টিভিটি চলে আসলো এই WBS এর আন্ডারে, যেটা হচ্ছে অ্যাকসেপ্ট ওয়ার্ক অর্ডার। তো আমি খুব তাড়াতাড়ি এখন পরের গুলো অ্যাড করে ফেলি। বিওএম প্রিপারেশন। তো আমার এই প্রথম WBS এর আন্ডারে যে কয়টা আমি অ্যাক্টিভিটি ধরছিলাম সেগুলো আমার বসানো হয়ে গেছে। তো আমার প্রথম WBS কমপ্লিট। এবার নেক্সট WBS আসতেছে ক্রিয়েট সেলস অর্ডার। আমি এখন সেলস অর্ডার ক্রিয়েট করাটাকে আর একটা ওয়ার্ক প্যাকেজ হিসেবে কাউন্ট করছি। তো এইখানে আমি একটাই অ্যাক্টিভিটি রাখছি যে আমার ERP তে আমি সেলস অর্ডারটা জেনারেট করব। তো এটাই হচ্ছে আমার অ্যাক্টিভিটি। ডিউরেশন কিন্তু দেখেন, মনে আছে নিশ্চয়, শুরুতে ডিফল্ট ডিউরেশন 5 ডেজ ছিল। তো সেই জন্য কিন্তু যতবারই আমি একটা করে অ্যাক্টিভিটি ক্রিয়েট করতেছি, আমার এখানে ডিফল্ট ডিউরেশন 5 চলে আসছে। তো এটা ম্যানুয়ালি আপনি চেঞ্জ করবেন, আমি পরে চেঞ্জ করবো, আগে আমি অ্যাক্টিভিটি গুলো বসাই। এবার আসতেছে হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালের আন্ডারে লোকাল প্রকিউরমেন্ট যে WBS আছে, এখানে আমার 3টা অ্যাক্টিভিটি, RFQ, কম্পারেটিভ স্টেটমেন্ট করব, এরপরে পারচেজ অর্ডার ইস্যু করব। তা আমি খুব তাড়াতাড়ি লোকাল প্রকিউরমেন্টের আন্ডারে এগুলো বসায় দিই, আমাদের হাতে সময় অনেক কম, অনেকখানি পিছায় পড়ছি। কম্পারেটিভ স্টেটমেন্ট, ইস্যু, পারচেজ অর্ডার, আমার লোকাল প্রকিউরমেন্ট শেষ। ফরেন প্রকিউরমেন্টের আন্ডারে আমার 4টা অ্যাক্টিভিটি রাখছি, আমি 4টা অ্যাড করে দিই। ফরেন প্রকিউরমেন্টে প্রথম অ্যাক্টিভিটি আমার কালেক্ট প্রোফর্মা ইনভয়েস, LC ওপেনিং, এগুলো জাস্ট অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটির আন্ডারে আবার কিন্তু টাস্ক থাকবে, মানে আপনার এই স্মলেস্ট আরো যদি কোনো আপনার টাস্ক থাকে যেগুলো আপনার আলাদা করে অ্যাকাউন্ট বা আলাদা করে মনিটরিং এর প্রয়োজন নাই মনে করেন, সেগুলো এর মধ্যে অ্যাড করার ব্যবস্থা আছে। শিপমেন্ট হবে, এরপরে কাস্টম ক্লিয়ারেন্স। আমি ধরে নিলাম যে আমার এই WBS টা কমপ্লিট। এবার লাস্ট হচ্ছে ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচার আসতেছে ইমপ্লিমেন্টেশন। 2 3 4 5। লাস্ট অ্যাক্টিভিটি হ্যান্ড ওভার। ইমপ্লিমেন্টেশন, এখানে ম্যাটেরিয়াল ডেলিভারি হবে, সোলার মাউন্ট করব আমরা, এরপর ইনস্টলেশন করব, কমিশনিং করব, কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করে দেবো। এটা হচ্ছে আমার প্রজেক্ট শেষ। হ্যান্ড ওভারটা কিন্তু আমার আবার এটা ফিনিশ মাইলস্টোন, এটা কিন্তু কোনো টাস্ক ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি না। সো এই ডিটেইলে দেখেন জেনারেলের মধ্যে প্রতিটা অ্যাক্টিভিটির জন্য
এখানে আমার ডিটেলটা চেঞ্জ করা যাবে। তো আমি হ্যান্ড ওভারটাকে এই অ্যাক্টিভিটি টাইপ টাস্ক ডিপেন্ডেন্ট থেকে সরিয়ে ফিনিশ মাইলস্টোন করলাম। তো ফিনিশ মাইলস্টোন করার সাথে সাথে কিন্তু আমার ডিউরেশন 0 হয়ে গেল, বিকজ মাইলস্টোন গুলো কিন্তু 0 ডেট, এটা কোনো ডে ইনকার করে না। আচ্ছা, তো আমার সবগুলো অ্যাক্টিভিটি বসানো শেষ। এবার আমার নেক্সট কাজ। আচ্ছা, এবার সিকোয়েন্স করবো। সিকোয়েন্স করতে গেলে আমার সাকসেসর, প্রিডিসেসর, এই জিনিসগুলো আমরা জানি, এই জিনিসগুলো বসানো লাগবে কোন কাজটার সাথে কোন কাজটার রিলেশন। তা আমি একটু ম্যানুয়ালি একটা কাজ চেঞ্জ করে দিই আমার স্কেডিউল বানানোর সুবিধার্থে। আমি ধরে নিই সাইট সার্ভে ডিউরেশন 3 দিন, এটা জাস্ট ডেটা বসিয়ে দিচ্ছি। বিএম প্রিপারেশন ধরলাম 2 দিন, এটা সেলস অর্ডার ধরলাম 1 দিন, লোকাল প্রকিউরমেন্ট কোটেশন কালেক্ট করা ধরলাম 3 দিন, কমপ্লিট স্টেটমেন্ট 2 দিন। এভাবে আমি কিছু টাইম চেঞ্জ করে দিচ্ছি কাজের স্কেডিউলটা মানে দেখার সুবিধার্থে। কালেক্ট প্রোফার্মা ইনভয়েস ধরলাম 4 দিন, ইচ্ছা মতো বসায় দিচ্ছি আমি। শিপমেন্ট ধরলাম 20 দিন, কাস্টম ক্লিয়ারেন্স ধরলাম 4টা ওয়ার্কিং ডে। এগুলো কিন্তু সব ওয়ার্কিং ডে, এই যে ডিউরেশন গুলো বসাচ্ছি এগুলো সব ওয়ার্কিং ডে। মানে এখানে যদি কোনো হলিডে পড়ে সেই হলিডেটা কিন্তু পার হয়ে যাবে না, ওটা ওর মধ্যে কাউন্ট হবে না। ফরওয়ার্ড করবে, হলিডেটা ফরওয়ার্ড করবে, ঠিক না? হ্যাঁ, জি জি জি। কমিশনিং এর ধরলাম 10 দিন আর হ্যান্ড ওভার 0 শেষ। আমি ডিউরেশন বসা দিলাম আর একটা ইচ্ছা মতো হ্যান্ড। এবার আমি সিকোয়েন্সিংটা করব। তো সিকোয়েন্সিং করার সময় দেখবেন, আচ্ছা নিচে দেখেন জেনারেল, স্ট্যাটাস, রিসোর্সেস, প্রিডিসেসর, সাকসেসর এগুলো আছে। এছাড়াও আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ অ্যাক্টিভিটি ডিটেইলে যদি যাই তাহলে এখানে নতুন কিছু নিয়ে আসতে পারবো। এখানে অনেক কিছু আছে, কোড, ডিসকাশন, এক্সপেন্স, ফিডব্যাক। তো প্রতিটারই কাজ আছে। আমি আপাতত রিলেশনশিপটাকে নিয়ে আসতেছি। এই রিলেশনশিপটা নিয়ে আসছি কারণ আমি এখানে এটার প্রিডিসেসর আর সাকসেসর সিলেক্ট করব। প্রথমটাতে যাই, অ্যাকসেপ্ট ওয়ার্ক অর্ডার। এর সাথে কোনো কিছু ডিপেন্ডেন্সি নাই, কারণ এর কোনো প্রিডিসেসর নাই, বেসিক্যালি শুধু সাকসেসর হবে বিকজ এটা আমার ফার্স্ট মাইলস্টোন ছিল। সাইট সার্ভে এইটা হবে কখন, যখন আমি ওয়ার্ক অর্ডারটা পাবো তারপরে। সো দ্যাট ইজ এই সাইট সার্ভেটাতে আমি এই যে দেখেন রিলেশনশিপে আছি আর এটা হচ্ছে প্রিডিসেসরের ঘর। অ্যাসাইন করে দেব হচ্ছে এই অ্যাকসেপ্ট ওয়ার্ক অর্ডার যেটা, সেটাকে ডাবল ক্লিক করব, এটা অ্যাসাইন হয়ে গেল। এবার হচ্ছে বিওএম প্রিপারেশন। এই বিওএম প্রিপারেশন কখন করব, যখন আমার সাইট সার্ভে কমপ্লিট হচ্ছে তখন আমি এই বিওএমটা বানাইতে পারবো। তো আমার বিওএম প্রিপারেশনের আমি কিন্তু কিসে আছি, প্রিডিসেসরে আছি। তো বিওএম প্রিপারেশনের প্রিডিসেসর হচ্ছে সাইট সার্ভে, ডাবল ক্লিক করলাম, ও অ্যাসাইন হয়ে গেল। আমার এই যে এখানে অ্যাসাইন করার বাটন আছে, বা ডাবল ক্লিক করলে সে অ্যাসাইন নিয়ে নেয়। তো আমি এখানে ডাবল ক্লিক করে শর্টকাট করে আগায় যাচ্ছি। এরপর আসছে হচ্ছে সেলস অর্ডারে ইন ইআরপি। ইআরপিতে আমি সেলস অর্ডার কখন করতে পারবো, যখন আমার বিওএমটা রেডি হবে। সো এটার প্রিডিসেসর হচ্ছে বিওএম প্রিপারেশন। এবার আসতেছে হচ্ছে আমার ম্যাটেরিয়াল কেনাকাটা করা। তো লোকাল প্রকিউরমেন্টে যাব। আমি রিকোয়েস্ট ফর কোটেশনে কখন যাব, যখন আমার সেলস অর্ডারটা আমার ইআরপি তে জেনারেট হয়ে আছে, সেটা দেখে আমি কোন ম্যাটেরিয়াল কিনতে হবে সেটা কিনবো। সো আমার ডেফিনেটলি রিকোয়েস্ট ফর কোটেশনের প্রিডিসেসর হচ্ছে সেলস অর্ডার ইন ইআরপি। কম্পারেটিভ স্টেটমেন্ট করব হচ্ছে আরএফকিউ এর পরের কাজ। সো আরএফকিউ, এটা আমি একটু আর মুখে কথা বলছি না, জাস্ট আগায় যাচ্ছি। আচ্ছা, এবার দেখেন এই ফরেন প্রকিউরমেন্টের যে প্রোফার্মা ইনভয়েসটা কালেক্ট করা, এটা কিন্তু নট নেসেসারি লোকাল প্রকিউরমেন্টের পরে করতে হবে। এটা কিন্তু আমি যখন সেলস অর্ডারটা জেনারেট করছিলাম তখনই কিন্তু করতে পারবো। সো এই যে আমার এখানে কিন্তু ওই ডাইভারজেন্স কনভারজেন্সের বিষয়টা চলে আসলো। মানে যে আমি এই অ্যাক্টিভিটির পরে যে এটা আসলো, তারপরে সিরিয়ালি যে আসতেছে তা কিন্তু না, আমার এখানে প্যারালাল অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। কালেক্ট পিআই, এই পিআই কালেক্ট করব আমি সেলস অর্ডার যখন জেনারেট করছিলাম তারপর পরই। সো এই পিআই কালেক্টের প্রিডিসেসর হচ্ছে আমার সেলস অর্ডার ইন ইআরপি, এই যে এটা দিলাম। তারপর ওপেন এলসি, এলসি ওপেন করব কখন, পিআই পাওয়ার পরে। সো এইটার ক্ষেত্রে আবার এটার প্রিডিসেসর হচ্ছে কালেক্ট পিআই। বিষয়টা বুঝতে পারছেন নিশ্চয়ই? যদি কোনো কনফিউশন থাকে এক্ষুনি বলতে পারেন। আচ্ছা, শিপমেন্ট হবে এলসির পরে, এগুলো জাস্ট র্যান্ডম আমি একটার পর একটা বসা প্রিডিসেসর সিলেক্ট করে দিচ্ছি। এবার দেখেন ম্যাটেরিয়াল ডেলিভারি এট সাইট। এখন আমার লোকাল ম্যাটেরিয়াল আর ফরেন ম্যাটেরিয়াল, দুই ম্যাটেরিয়াল যখন আমার
ইন হাউস হবে আমার আমার অফিস আমার প্রজেক্ট সাইটে, তখন তো আমি কাজ শুরু করতে পারবো, রাইট? তো আমার ম্যাটেরিয়াল ডেলিভারি এট সাইট এইটা এই লোকাল প্রকিউরমেন্টের পারচেজ অর্ডার করার পরে যে ম্যাটেরিয়াল গুলো সেটা, এবং ফরেন প্রকিউরমেন্টের কাস্টম ক্লিয়ার হওয়ার পরের ম্যাটেরিয়াল গুলো, এই দুই ম্যাটেরিয়াল একসাথে আমি সাইটে পাঠাবো। তো আমার এইটার প্রিডিসেসর কিন্তু একটা না, দুইটা। একটা হচ্ছে এই কাস্টম ক্লিয়ারেন্স, আর আরেকটা হচ্ছে এই লোকাল প্রকিউরমেন্টের ইস্যু পারচেজ অর্ডার। এই দেখেন দুইটা প্রিডিসেসর একটা অ্যাক্টিভিটির এগেইনস্টে সিলেক্ট করা যায়, একাধিক সিলেক্ট করা যায় আপনার প্রয়োজন সাপেক্ষে যতগুলো হবে। তো আমি এই এমন একটা প্রজেক্ট এখানে বানাচ্ছি যেখানে আমার ওই পাথ কনভার্জেন্সও হচ্ছে, আবার পাথ ডাইভারজেন্সও হচ্ছে। একটু আগে আমি ভুলে গেছি ডাইভারজেন্স কোনটা কনভার্জেন্স কোনটা। এনিওয়ে এখানে দুই রকম কাজই হচ্ছে এখানে। আচ্ছা, তো ম্যাটেরিয়াল ডেলিভারি সাইটে হয়ে যাওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে সোলার মডিউল গুলোকে ইনস্টল করা। সো এখানে এটার প্রিডিসেসর ম্যাটেরিয়াল ডেলিভারি, আর এরপর ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর প্রিডিসেসর হচ্ছে সোলার মাউন্টিং স্ট্রাকচার। কমিশনিং হবে হচ্ছে আপনার যখন ইলেকট্রিক্যাল ওয়্যারিং হবে তখন। এরপরে হ্যান্ডওভার হবে হচ্ছে কমিশনিং এর পরে। ডান, আমার সিকোয়েন্সিং করা শেষ। এতগুলা কাজ করলাম, আমার কোনো কিন্তু এতগুলো কাজ করছি, এটা কিন্তু আমি এখনো সিকোয়েন্স করি নাই। মানে আমি প্রিডিসেসর সাকসেসর সিলেক্ট করছি, কিন্তু এখন আমাকে করতে হবে হচ্ছে, দেখেন উপরে একটা পোরশন আছে, এই যে এই বাটনটা, এইটা হচ্ছে স্কেডিউল বাটন, বা F9 প্রেস করেও এই কাজটা করা যায়। তো এটা যখন সিলেক্ট করব তখন এখানে একটা ডায়লগ বক্স আসে, এখানে লেখা আছে যে এটা কোন ডেটে আপনি এটাকে স্কেডিউল করতেছেন। তো এই ডেলিভারি কি, আচ্ছা আমি এই স্কেডিউলটাকে কোন ডেটে করব, 14 তারিখে ডেটে করব নাকি পরের ডেটে করব? তো আমি কিন্তু প্রজেক্টটা স্টার্ট করছিলাম হচ্ছে 14 তারিখে, তা আজকে আমি 12 তারিখে বসে আছি। তা আমি 12 তারিখের ডেটে বসে যদি করতে চাই, তাহলে আমি ওখানে 12 তারিখ সিলেক্ট করে দেব, 14 তারিখ না করে 12 তারিখ সিলেক্ট করে দেব। আমি যদি ধরেন 14 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে প্রজেক্ট, আমি 20 তারিখে এসে দেখতে চাচ্ছি স্কেডিউলটা, তাহলে আমি 20 তারিখ সিলেক্ট করব। এটা হচ্ছে স্ট্যাটাস আপডেট, মানে প্রজেক্ট আপডেটের যে স্ট্যাটাস ডেট থাকে না, আমরা এটা সম্ভবত পিএম ব্রেকেতে ছিল যে স্ট্যাটাস ডেট, প্রজেক্ট রিপোর্টিং এর স্ট্যাটাস ডেট। তো ওই স্ট্যাটাস ডেটটা এখানে চুজ করতে হবে, এরপর স্কেডিউল করব। ও আচ্ছা, আমরা তো প্রজেক্ট স্টার্ট করি না, এটা স্টার্ট করার পরে ইয়ে করা লাগে। 14 তারিখে দিচ্ছি। আচ্ছা, এই যে এটা আমার গ্যান্ট চার্ট ভিউয়ে চলে আসছে এবং সিকোয়েন্সিং ও হয়ে গেছে। রেড কালারের যেটা আছে সেটা, আচ্ছা আমি একটু বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন, আচ্ছা আমি বলতে ভুলে গেছি, আমি কিন্তু প্রতিটা অ্যাক্টিভিটি কিন্তু ফিনিশ টু স্টার্ট দিছিলাম, এটা বাই ডিফল্ট ছিল, এটা চেঞ্জ করা যায়। প্রতিটা রিলেশনশিপ এখানে ফিনিশ টু স্টার্ট হবে নাকি কি বলে ওটার নাম, স্টার্ট টু ফিনিশ হবে নাকি ফিনিশ টু ফিনিশ হবে, এইগুলো ম্যানুয়ালি ওখানে আপনি সিলেক্ট করে দিবেন। আর এই জায়গায় যেটা আসতেছে যে রেড কালার মানে মনে আছে যেটা আপনাদের ক্রিটিক্যাল পাথ, আর এই কালারটা হচ্ছে ক্রিটিক্যাল না, এটা নন ক্রিটিক্যাল টাস্ক। সো এটা ক্রিটিক্যাল এর ডিসকাশনে যাচ্ছি না, তবে শর্টকাটে যেটা বলতেছি যে রেড ভার্টিক্যালটা কি কারেন্ট ডেট, মানে যেই রেটে আমি দেখতে চাচ্ছি কারেন্ট ডেট, এটা কারেন্ট ডেট, জি, যেটা আমি ওখানে ফিক্স করছিলাম 14 তারিখ। তো এইটা আমার দেখেন এই সিকোয়েন্স হয়ে গেল। তা আমি কিন্তু দেখেন স্কেডিউল ক্লিকটা করার পরে বা F9 বাটন চাপার পরে কিন্তু আমার টোটাল প্রজেক্টের ডিউরেশন চলে আসছে। এই যে আমি র্যান্ডম বসাইছিলাম না এই ডেট গুলো 3, 5, 20 হোয়াটএভার, এখন স্কেডিউল করার পরে আমার অরিজিনাল ডিউরেশন হয়ে গেছে এই প্রজেক্টের 64 ওয়ার্কিং ডে, ঠিক আছে? এবং এটা স্টার্ট হচ্ছে 14 জুন এবং ফিনিশ হবে হচ্ছে 10 সেপ্টেম্বর, ঠিক আছে? সো আমি আমার প্রজেক্টের স্টার্ট ডেট পেয়ে গেলাম এবং ফিনিশ ডেট পেয়ে গেলাম। তো এখানে আমার কোনো কনস্ট্রেন্ট আমি ফিক্স করি নাই। আমি যদি ফিক্স করতাম শুরুতে কনস্ট্রেন্ট, যেটা আমার 10 সেপ্টেম্বর না, আমার 1 সেপ্টেম্বরের মধ্যে এই প্রজেক্ট শেষ করতে হবে, সো এই 1 সেপ্টেম্বরের পরের অংশগুলো কিন্তু তখন নেগেটিভ ফ্লটে চলে আসতো।
তো নেগেটিভ ফ্লটের ডিসকাশন অনেক আলাদা, ওইটা আজকে কভার করা যাবে না, অলরেডি 9টা 6 বাজে। তো টোটাল ফ্লট এখানে যেই অ্যাক্টিভিটি গুলোতে ক্রিটিক্যাল সেগুলোতে আমরা জানি যে এখানে ফ্লট হয় হচ্ছে 0, আর যেগুলোতে নন ক্রিটিক্যাল সেগুলোতে ফ্লট থাকতে পারে, ফ্রি ফ্লটও থাকতে পারে অথবা টোটাল ফ্লটও থাকতে পারে। ফ্রি ফ্লট টোটাল ফ্লট কনসেপ্ট কিছুটা কাছাকাছি, এটা আমি এখনো ক্লিয়ার না, যদিও পিএমপি পাস করে ফেলছে, কিন্তু এটা খুব টাফ জিনিস মনে হয় আমার কাছে। এনিওয়ে, তো এই ফ্লট দেখতে পাচ্ছি হচ্ছে শুধু লোকাল প্রকিউরমেন্টের এই পোর্শনটাতে, বিকজ আমি এখানে সিকোয়েন্সিংটাকে এমন ভাবে করছিলাম যে লোকাল ম্যাটেরিয়াল এবং ফরেন ম্যাটেরিয়াল বোথ যখন অ্যারাইভ করবে, রেডি হবে আমার ওয়্যার হাউসে, তখন আমি ম্যাটেরিয়াল ডেলিভারি করতে পারবো। তো যেহেতু ফরেন প্রকিউরমেন্টে আমার সবচেয়ে বেশি সময় লাগছে, তো লোকাল প্রকিউরমেন্ট কিন্তু বাই ডিফল্ট ফ্লট পেয়ে গেছে, মানে ওটা আমি এখানে আমার অ্যাক্টিভিটি গুলাকে সার্টেন টাইম পর্যন্ত ডিলে করা যাবে। তো ওইটা কতটুকু ডিলে করা যাবে ওটা আমার ফ্রি ফ্লট ক্যালকুলেশন করে বের করা যাবে। তো এনিওয়ে, ওই ফ্লটের ক্যালকুলেশনে যাচ্ছি না, আমার সিকোয়েন্সিংটা ডান, আমার একটা মোটামুটি গ্যান চার্ট চলে আসছে, আমার প্রজেক্টের টাইমলাইন চলে আসছে, 64 দিনের প্রজেক্ট সেটা চলে আসছে, আমরা WBS দেখছি, আমরা অ্যাক্টিভিটি অ্যাড করা দেখছি, এবার আমরা রিসোর্স অ্যাড করা দেখবো। মোটামুটি আমার প্রজেক্টের মানে একটা বেসিক একটা প্রজেক্ট বানানোর শেষের দিকে চলে আসছি। এবার রিসোর্স অ্যাড করব আর এক্সপেন্স অ্যাড করব। তো দেখি কিভাবে করা যায়। আচ্ছা, দেখেন বাম দিকে যে ট্যাবগুলো ইয়াগুলো আছে, বাটনগুলো আছে, এখানে রিসোর্স বলে একটা অপশন আছে, আমি রিসোর্সে ক্লিক করলাম, রিসোর্স আসলো। এখানে যে যে নামগুলো আছে এগুলো তো হচ্ছে যে গ্লোবাল, মানে আমার শুরুতে যে লোড স্যাম্পল ডাটা ক্লিক করে আমি ইনস্টল করছিলাম, দ্যাট ইজ ওয়াই এখানে বিল্ট ইন কিছু রিসোর্সের নাম চলে আসছে। আচ্ছা, প্রাইমাভেরা 3 রকমের রিসোর্সকে কাউন্ট করে, লেবার, নন লেবার এন্ড ম্যাটেরিয়াল। তো নন লেবার জিনিসটা হচ্ছে মেশিনারিজ, মানে যে মেশিনারিজটা আপনার কোনো প্রকিউর করা লাগবে না। সে ফর এক্সাম্পল আপনার প্রোডাকশন ইউনিট আছে, প্রোডাকশন, এখানে আপনি প্রজেক্টের ক্ষেত্রে ধরে নিচ্ছেন যে আপনার প্রোডাকশনের যে মেশিনারিজ গুলো হচ্ছে এগুলো হচ্ছে নন লেবার, এটা এটা কেনা লাগবে না আপনার এই মুহূর্তে, বাট ওটার জন্য অপারেটিং খরচ কি লাগবে সেই এক্সপেন্সটা আপনি নন লেবার দিয়ে দিবেন। আর কোনো ম্যাটেরিয়াল কেনা লাগবে, র ম্যাটেরিয়াল এটা অবশ্যই কিনতে হচ্ছে আলাদা করে, তো এটার জন্য আপনার একটা রিসোর্স টাইপ। আর লেবার হচ্ছে হিউম্যান, মানে আমাদের যে খরচটা সেটা হচ্ছে লেবারের মধ্যে যাবে। তা আমি আমার রইমাফরোজ রিনিউয়েবল এনার্জি RRE নামে যেটা খুঁজছিলাম সেইটার জন্য আমি এখন একটা রিসোর্সের পুল ক্রিয়েট করব, রিসোর্স পুল। আমি রিসোর্স পুলটা বানাই, আমি রিসোর্সের এই যে এগুলো তো এমনিতে ছিল, তো আমি একটা অ্যাড করি আগে রিসোর্স। ওকে, রিসোর্স আইডি RRE দিয়ে দিই, তাহলে এটা আমার জন্য সুবিধা, যেটা আমি সবকিছুতে RRE ইউজ করতেছি। রিসোর্স নেম দিয়ে দিই হচ্ছে, ধরেন আমার প্রজেক্টে কি থাকবে, প্রজেক্ট ম্যানেজার থাকবে। আচ্ছা না, রিসোর্স আইডিটা RRE না, সরি, রিসোর্স আইডিটাকে PM করি, প্রজেক্ট ম্যানেজার সব সংক্ষেপে, প্রজেক্ট ম্যানেজার রিসোর্স নেম। নেক্সট করলাম। এখন এটা লেবার টাইপ নাকি নন লেবার নাকি ম্যাটেরিয়াল, তো প্রজেক্ট ম্যানেজার তো ডেফিনেটলি পিপল, লেবার সিলেক্ট করলাম, তারপর হচ্ছে নেক্সট। এখন আমার প্রজেক্ট ম্যানেজারের খরচ কত, আমার প্রজেক্ট ম্যানেজারের ধরেন হচ্ছে যে এটা ডিপেন্ড করবে, কোন জায়গায় তো হচ্ছে প্রজেক্ট ম্যানেজার মান্থলি স্যালারি বেসিসে পায়, তো আমি তাকে কিভাবে ভাগ করব। আবার অনেক সময় হয় যে কোনো প্রজেক্টের জন্য অ্যাসাইন একবারে আমি থোক বরাদ্দ করে তাকে একটা টাকা দিয়ে দিচ্ছি পার ইউনিটে। আমার আমি তো ডিটেইলে যাচ্ছি না, আজকে তো সংক্ষিপ্ত, তো আমি ধরে নিচ্ছি যে সে পার আওয়ার 100 টাকা করে সে পাবে। এখানে যদিও ডলার সাইন, কিন্তু আপনি হিসাব রাখবেন যে এটা কিন্তু ডলার হইলেও আমি সিম্বলটা কিন্তু ডলার রাখছিলাম, বাট এটা কিন্তু বিডিটি তে ক্যালকুলেশন হবে, মানে আমি যখন এক্সপেন্স রিপোর্ট আনবো তখন এটা বিডিটি হিসেবেই কাউন্ট করবে। তো আমি ধরে নিলাম যে প্রজেক্ট ম্যানেজারের পার ইউনিট পার আওয়ার খরচ হচ্ছে 100 টাকা, এবং সে একদিনে 8 ঘন্টা করে কাজ করবে, এটা হচ্ছে তার ডিফল্ট ইউনিট পার টাইম। ওকে, নেক্সট। অফিস ফোন, ইমেল অ্যাড্রেস, এগুলো যখন ডিটেলে যাব দরকার হবে তখন রোল অ্যাসাইন করা যাবে। এখানে রোলটা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজারের কতটুকু ক্ষমতা সেই রোলটা আমি এখানে অ্যাসাইন করবো, বিকজ আমি যখন পরবর্তীতে কাউকে রিপোর্টিং এ ম্যানেজমেন্টকে শো করব, সো তখন যদি কেউ জানতে চায় যে এই প্রজেক্ট এই রিসোর্সের রোল কতটুকু, আমি এখান থেকেই সফটওয়্যারের মাধ্যমেই অ্যাট এ গ্ল্যান্স সবগুলো চলে আসবে যে কোন রিসোর্স কি কাজ করে। আমি এখন অ্যাসাইন করছি না,
আমি পার হয়ে যাচ্ছি। আচ্ছা, এখন বলছে যে এই রিসোর্সটা কোন ক্যালেন্ডার ফলো করবে। সে কি এক্সিস্টিং আমাদের যে আমি একটা ক্যালেন্ডার ক্রিয়েট করছিলাম RRA ক্যালেন্ডার নামে, সেই ক্যালেন্ডার ফলো করবে নাকি এর জন্য স্পেশাল কোনো ক্যালেন্ডার আছে? এখন প্রজেক্টের ক্যালেন্ডার একটা, কিন্তু রিসোর্সের ক্যালেন্ডার একাধিক হতে পারে। কেন পারে সেটা বলি। ধরেন আপনার প্রজেক্ট আপনি ক্রিয়েট করছেন আপনার ইন্ডাস্ট্রি, আপনার অর্গানাইজেশনের উপর বেস করে, কিন্তু আপনার প্রজেক্ট ম্যানেজার হচ্ছে বিদেশি। মনে ধরো কারণ সে শ্রীলঙ্কা থেকে আপনার প্রজেক্টে কাজ করতেছে। এখন শ্রীলঙ্কার টাইম আপনার টাইম সেম না, তার জন্য একটা আলাদা ক্যালেন্ডার হতে পারে। আবার মনে করেন যে আমি হেড অফিসে বসি, আমার ওয়ার্কিং ডে হচ্ছে 5টা, কিন্তু ফ্যাক্টরি আমার 6 দিন কাজ করে। সো ফ্যাক্টরি যে লোক তার জন্য আমার ক্যালেন্ডার কিন্তু ডিফারেন্ট করতে হবে, তার ক্যালেন্ডার আমার ক্যালেন্ডার সেম হবে না। সেখানে একাধিক ক্যালেন্ডার ফিক্স করা যায়। আমি ধরে নিচ্ছি যে এক্সিস্টিং ক্যালেন্ডারটাই আমি প্রজেক্ট ম্যানেজারের ক্যালেন্ডার হিসেবে সিলেক্ট করব। আচ্ছা, আমি একটা ভুল করে আসছি, সেটা হলো যে RRA ক্যালেন্ডার যেটা সিলেক্ট করছি ওটা গ্লোবালে নিয়ে যেতে হবে। গ্লোবালে না নিলে আমি এই জায়গায় ওকে দেখতে পাবো না। তো আমি এটা একটু ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দিয়ে ওই কাজটা আগে ঠিক করে আসি। এই যে এন্টারপ্রাইজ থেকে যে ক্যালেন্ডার বানিয়েছিলাম RRA ক্যালেন্ডার, এটাকে টু গ্লোবালে সিলেক্ট করে দিয়ে এটাকে আমি গ্লোবালে পাঠিয়ে দেব। তাহলে আমি রিসোর্স যেখানে অ্যাড করছিলাম, কোথায় অ্যাড করলাম বলে দিচ্ছি, ও না আমি সেভ করি নাই, সরি। তাহলে নতুন করে ক্রিয়েট করছি। PM। আচ্ছা কালিম ভাই, 9:15 বাজে, আমরা তো আরো মনে হয় 10 মিনিট লাগবে। কেউ time কি বোরিং নিতে হচ্ছে পারবো? না। আমার মনে হয় কেউ বোরিং হচ্ছে না, সবাই খুব আপনি এনজয় করছে। কন্টিনিউ করেন, পুরো 1 সমস্যা ঘন্টা নাই, সবাই মনোযোগ দিতে দিয়ে পারেন। শুনতেছে। আচ্ছা ঠিক আছে ভাই। প্রজেক্ট ম্যানেজার, নেক্সট লেবার। আচ্ছা এখানে ধরছি হচ্ছে 100। আচ্ছা এটা পার ইয়ারের না, পার ডে হবে। নেক্সট। আচ্ছা তার ক্যালেন্ডারটা আমি চুজ করে দিলাম। দেখেন আমি যখনই টু গ্লোবালে দিয়েছি, এই যে RRA ক্যালেন্ডারটা আমি এখানে দেখতে পাচ্ছি। আমি আমার প্রজেক্ট ম্যানেজারের জন্য সেম ক্যালেন্ডার ফিক্স করে দিলাম। নেক্সট করে এখন আমি ফিনিশ করে দেবো। আমার একটা অ্যাড করা হয়ে গেছে, রিসোর্স অ্যাড করা হয়ে গেছে। আমি এই PMটাকে কোনো আইটির আন্ডারে না, এটাকে আমি ইন্ডিভিজুয়াল একজন রিসোর্স হিসেবে এটাকে অ্যাড করতে চাই। তো দেখেন মুভ লেফট বলে একটা অপশন আছে ডান দিকে, কার্সর যেখানে আছে আমার, এটা ক্লিক করলে সে এই পুল থেকে, আইটি পুল থেকে বের হয়ে ইন্ডিভিজুয়াল একটা রিসোর্স হিসেবে অ্যাড হয়ে গেল। এখন আমার প্রজেক্টে তো প্রজেক্ট ম্যানেজার ছাড়াও আরো প্রজেক্ট লাগবে। ধরলাম প্রজেক্ট ম্যানেজারের আন্ডারে থাকবে হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর, না প্রজেক্ট কোঅর্ডিনেটর বাদ দেন, সংক্ষেপ করি, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, PE নাম দিলাম, প্রজেক্ট ইঞ্জিনিয়ার। ঠিক একইভাবে এটা হচ্ছে লেবার পিপল, এবং ও যদি 100 টাকা হয় তাহলে একে আমি ধরলাম হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার 50 টাকা করে পার ডে। এর ক্যালেন্ডারও সিলেক্ট করে দিলাম হচ্ছে RRA ক্যালেন্ডার, অলরেডি করাই আছে। ফাইন। এবার আরো একটা রিসোর্স আমি নিচ্ছি, জাস্ট 3টা রিসোর্স দিয়ে আমাদের যে প্রজেক্ট আমরা বানালাম সেটাকে শেষ করব। এবার এই প্রজেক্টটা হচ্ছে ম্যাটেরিয়াল, মানে আমি তো লেবার দিলাম 2টা, আমি এবারে একটা নন লেবার বা ম্যাটেরিয়াল টাইপের কোন একটা ইয়া দিই। ধরেন আমি যে প্রকিউর করছিলাম, কি বলে লোকাল প্রকিউরমেন্ট, ফরেন প্রকিউরমেন্ট, এখানে কোন একটা ম্যাটেরিয়াল আমি নামই দিই হচ্ছে ম্যাটেরিয়াল, সুবিধা হবে। ম্যাটেরিয়াল হচ্ছে আমার রিসোর্সের আইডি, রিসোর্সের নেমও ধরলাম ম্যাটেরিয়াল, কাজের সুবিধা। ও আচ্ছা এটাকে ইউনিক করতে বলতেছে, ওকে সমস্যা নেই। ম্যাটেরিয়াল লোকাল প্লাস ফরেন, আমি জাস্ট এই এক নামে খুলে দিলাম। নেক্সট। এবার এটাকে ম্যাটেরিয়ালে নাম দেবো, মানে এটা লেবার না, এটা হচ্ছে ম্যাটেরিয়াল। এবং ইউনিট অফ মিজার এখন আমাকে এটা চুজ করে দিতে হবে, এটা কি ইচ নাকি টনে হবে নাকি কোন ইউনিটে হবে, সেটা তো আমি ইচ দিলাম। নেক্সট। এবং এই ম্যাটেরিয়ালের খরচ কত, এখানে তো আমি একটা প্রজেক্ট করতে গেলে 100টা আইটেম কেনা লাগবে, তো আমার তো এখন আমি জাস্ট একটা আইটেম দেখাচ্ছি। আমি ধরে নিচ্ছি এই আইটেমের পার ইউনিট, মানে এক একটা পিসের দাম হচ্ছে ধরেন 10 টাকা। এটা কিন্তু ইচ হিসেবে যে এক পিস হিসেবে আসলো, আমি 10 দিয়ে চালিয়ে দিলাম আপাতত আমাদের সুবিধার্থে। এখন
ম্যাটেরিয়ালের জন্য ক্যালেন্ডার চাচ্ছে। তো এটা চাওয়ারও ব্যাখ্যা আছে, যে বিকজ অনেক সময় আমরা নন লেবার জিনিসপত্র হায়ার করি। ধরেন আমার কাজের সুবিধার্থে আমি কোনো অন্য ইন্ডাস্ট্রি থেকে কোনো মেশিনারিজ হায়ার করতেছি, তো সেই মেশিনারিজ এর জন্য নিশ্চয়ই কোনো একটা ক্যালেন্ডার থাকবে, তাকে আমি অল টাইম আমার প্রজেক্টে পাবো না। তো এই জন্য প্রতিটা স্পেসিফিক আইটেমের জন্য কিন্তু ক্যালেন্ডার ফিক্স করে দিতে হয়। কোনো অসুবিধা হলে আমাকে জানান, তাড়াতাড়ি শেষ করবো, 9:17 বাজে। আচ্ছা, আর 3টা রিসোর্স ক্রিয়েট হয়ে গেছে। এখন এই রিসোর্সকে আমি আমার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোতে অ্যাসাইন করে দেব। দেখেন সাইট, এটা তো আমার স্টার্ট মাইলস্টোন ছিল, সেখানে আমার কোনো রিসোর্স অ্যাড করা লাগবে না। সাইট সার্ভে যেটা আছে, এই যে রিসোর্স, এই রিসোর্সের এখানে গেলে নিচে ডিটেইলে অ্যাড রিসোর্স বলে অপশন আছে, তো আমি অ্যাড রিসোর্সে যাব। তা আমি ধরে নিচ্ছি যে সাইট সার্ভেটা হচ্ছে আমার প্রজেক্ট ইঞ্জিনিয়ার করবে। তো প্রজেক্ট ইঞ্জিনিয়ার ডাবল ক্লিক করলাম, আর ধরলাম যে না, আমার এখানে 2জন রিসোর্স কাজ করবে, একাধিক রিসোর্স তো কাজ করতে পারে, ধরলাম প্রজেক্ট ম্যানেজারও কাজ করবে। এইভাবে নিচে যতগুলো কাজ আছে সেখানে আমি রিসোর্সকে অ্যাসাইন করে দেবো। আমি সেলস অর্ডার ক্রিয়েট করবে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, তারপরে রিকোয়েস্ট ফর কোটেশন করবে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, কম্পারেটিভ স্টেটমেন্ট করবে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, তারপরে পারচেজ অর্ডার। আমি এখানে ম্যাটেরিয়াল দিয়ে দিলাম, ধরলাম যে এটা হচ্ছে ম্যাটেরিয়াল, যদি এটা আসলে উচিত হচ্ছে না, আমি স্যাম্পল খাতিরে দেখাচ্ছি। পিআই কালেক্ট করবে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, এলসি ওপেন করবে ধরলাম প্রজেক্ট ম্যানেজার, চেঞ্জ করি। শিপমেন্ট ধরলাম হচ্ছে, শিপমেন্টটাকে এটা আমি ধরে নিচ্ছি, এটাই হচ্ছে আমার ম্যাটেরিয়ালটা, মানে নন লেবার অ্যাক্টিভিটিটা আইটেমটা চোখ। কাস্টম ক্লিয়ার করবে প্রজেক্ট ইঞ্জিনিয়ার। এইভাবে র্যান্ডম আমি এক একটাকে এক একটা বসায় দিলাম। হ্যান্ড ওভার করবে প্রজেক্ট ম্যানেজার, তো এর হ্যান্ড ওভারটা দিবে না বিকজ এটা ফিনিশ ম্যানেজার। বাস, আমার সবগুলো রিসোর্স অ্যাসাইন করা হয়ে গেছে। রিসোর্স অ্যাসাইন হয়ে গেছে, সাথে সাথে প্যারালালে কিন্তু আমার এক্সপেন্সও অ্যাসাইন হয়ে গেছে, বিকজ আমি এখানে 2 রকম এক্সপেন্স রাখছি। একটা হচ্ছে আপনার রিসোর্স মানে লেবারের খরচ প্রজেক্ট ইঞ্জিনিয়ার আর প্রজেক্ট ম্যানেজার, আর আমি একটা ম্যাটেরিয়াল আইটেম নাম দিয়েছিলাম রিসোর্সে, যেটা আমি যে 10 টাকা পার ইচ, 10 টাকা মানে প্রতি পিসের দাম, এটা আমি সিলেক্ট করছিলাম। তাহলে আমার এখন টোটাল খরচ কত সেটা বের করতে হবে, তো সেটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। তো আগে আমরা যেটা করব, একবার স্কেডিউল করব, মানে আপনার ওই যে F9 চেপে যেটা হয় সেটা করব। এই কাজটা ম্যান্ডেটরি, বিকজ আপনি যখনই কোনো ইনপুট দিবেন এই স্কেডিউল করার পর সেটা ইফেক্টিভ হয়, না হলে কিন্তু ওটা ইফেক্টিভ হবে না। হ্যাঁ, স্কেডিউল করে ফেলেছি। এরপর আমরা বাজেটটা চেক করব। বাজেট চেক করার জন্য টেবিল অপশনে রাইট বাটন ক্লিক করলে, যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করলে দেখবেন কলামস আছে। এই কলামসে এসে কোন অংশগুলো থাকবে, মানে দেখেন এই জিনিসগুলো কিন্তু এখানে ভিউ করছে। যেমন সবার উপরে আছে অ্যাক্টিভিটি আইডি, এই যে অ্যাক্টিভিটি আইডি, তারপরে অ্যাক্টিভিটি নেম, এই যে অ্যাক্টিভিটি নেম, অরিজিনাল ডিরেকশন। তো এখানে যে জিনিসগুলো দরকার নাই সেগুলো আমরা সরিয়ে দিই, এটা খুব ইজি, আপনারা জানেন সম্ভবত। রিমাইনিং ডিউরেশন দরকার নাই, অরিজিনাল থাকলো, স্টার্ট ফিনিশ। আমি বাজেটটা নিয়ে আসবো, টোটাল কত টাকা খরচ হয়েছে। তো সেটা পাবো হচ্ছে ডেফিনেটলি কস্টের মধ্যে। এখানে অনেক রকম কলাম আছে, মানে আপনার সম্ভবত 1000-এর উপরে, আমি জানি না, হয়ে যাবে। তো এখান থেকে টোটাল কস্ট যেটা, সেটা হচ্ছে রিমেইনিং টোটাল কস্ট, বাজেটের টোটাল কস্ট। হ্যাঁ, বাজেটের টোটাল কস্ট, এইটাকে আমি টান দেখে নিয়ে আসলাম, এইটা আমরা ভিউ করব। ওকে, এই যে দেখেন বাজেটের টোটাল কস্ট আসছে হচ্ছে 5250 টাকা, যে ডলার সাইন, এনিওয়ে এটা হচ্ছে টাকা, বাংলাদেশি টাকাতে। এই যে আমি প্রতিটা কাজ অ্যাসাইন করছিলাম না, সাইট সার্ভে দিয়েছিলাম কাকে, সাইট সার্ভে দিয়েছিলাম হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ম্যানেজার, দুজনকেই দিয়েছিলাম। তো আমার যদি দুইজনে যদি অ্যাক্টিভ হয়, দুজন মানে এটা হচ্ছে এফপিআর। এফপিআর মানে বেসিক্যালি হচ্ছে যে কে ফার্স্ট পারসন রেসপন্সিবল, ওইটা বিষয়টা এখানে। তো তার টাকাটা যোগ হয়ে যাচ্ছে। ম্যাটেরিয়াল যে ছিল, ম্যাটেরিয়াল দিয়েছিলাম সম্ভবত আমরা ইস্যু পারচেজার, এখানে ম্যাটেরিয়াল দিয়েছিলাম। তো এইখানে যে যত দিন এবং যতক্ষণ ঘন্টা ইউজ হবে তার উপর বেস করে এই যে এক্সপেন্সটা এখানে যোগ হয়ে
সামেশন হয় 5,250 বাজেটের টোটাল কস্ট চলে আসছে। তা আমার এক্সপেন্সটাও আমার এখানে চলে আসছে। তো এরপর আরো অনেক কাজ আছে, যেমন আপনার ওই যে আনভ্যালু অ্যানালাইসিস, ইপিএম ক্যালকুলেশন করতে গেলে অ্যাট অ্যাকচুয়াল, রিমেইনিং, তারপরে ওই ক্যালকুলেশন গুলো পড়ে এবং ওগুলো করা যাবে। তো আমি যেহেতু আজকে সময় সংক্ষিপ্ত, তো ওই দিকে আর যাবো না। তো নর্মালি এই ডিউরেশন চলে আসছে 64 দিন, আমার টোটাল কস্ট অ্যাসাইন মানে চলে আসছে, আমি রিসোর্স অ্যাসাইন করে দিয়েছি, আমার ডিউরেশন চলে আসছে 14 তারিখ থেকে শুরু হবে আমার প্রজেক্ট, 10 তারিখে গিয়ে শেষ হবে, আর ডান দিকে আমার গ্যান্ট চার্ট চলে আসছে। তো আমার দেখি আজকে আর কি বাকি আছে। রিসোর্স Gantt chart। ওভার অ্যালোকেশন যদি হয় সেক্ষেত্রে একটু দেখান। ওইটা তো বিশাল জিনিস, ওটা ওভার এলোকেশন, ওইটাকে রিসোর্স লেভেল করার অপশন আছে। হ্যাঁ হ্যাঁ আহ, এই যে রিসোর্স লেভেল রিসোর্স এই অপশনটা আছে, ওইটা যাইতে গেলে আমাকে ইন্ডিভিজুয়ালি এক একটা অ্যাক্টিভিটিতে আগে প্রপারলি রিসোর্স বসাইতে হবে। আমি তো ইচ্ছা মতো মানে যেটা আসছে সেটা বসাই দিচ্ছি, যেমন প্রোডাক্টকে বসাইছি আমি হচ্ছে যে ইস্যু পারচেজ অর্ডারে। তো রিসোর্স লেভেল যে অপশনটা আছে সেটা আপনার ওই যে ভিউ থেকে আগে, আমি করানোটা দেখাবো না এখন, শুধু আগে দেখাবো হচ্ছে যে ওটা। জাস্ট কোথা থেকে চেক করা যায় সেটা যদি দেখাতেন। হ্যাঁ, জি। রিসোর্স অ্যাসাইনমেন্টে গিয়ে আওয়ারটা দেখা যাচ্ছে যে প্রজেক্ট ইঞ্জিনিয়ারের আন্ডারে কোন কোন কাজগুলো আছে, তারপরে ম্যাটেরিয়ালের আন্ডারে কোথায় দিয়েছি, এবং প্রজেক্ট ম্যানেজারের আন্ডারে কোন কোন আওয়ার, মানে এগুলো একটু জুম করলে আর একটু ডিটেল দেখা যাবে কত ঘন্টা করে কাজ করছে সে। এটা তো আমরা তো জাস্ট 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে একটা প্রজেক্ট বানাচ্ছি, সেখানে তো অনেক র্যান্ডম ইনফরমেশন দিছি। তো এখান থেকে এখান থেকে রিসোর্স অ্যাসাইনমেন্ট থেকে দেখা যাবে। আর লেভেল করার জন্য আপনার যদি একই দিনে আমরা ফিক্স করে দিয়েছিলাম 8 ঘন্টা, কিন্তু ধরেন কোনো একটা মানে টাস্ককে আমি তাকে ডাবল বা ট্রিপল টাইম অ্যাসাইন হয়ে গেছে, সে 8 ঘন্টার বেশি দেখাচ্ছে, সে 8 ঘন্টার বেশি তখন কাজ করতে পারবে না, তখন রিসোর্স লেভেল করে দুই ভাবে, ফাস্ট ট্র্যাকিং হবে অথবা ওখানে ক্র্যাশিং হবে। তো ওইটা দেখা দেখলে আমাকে এখন প্রত্যেকটা টাস্কে কোনটাতে ডাবল অ্যালোকেশন হয়েছে বা 8 ঘন্টার বেশি হয়েছে সেটা আবার ক্যালকুলেশন চাইতে হবে। তো আমার মনে হয় ওটা পরে কোনো একদিন দেখাবো, আজকে ওটা আর যাচ্ছে না ওইদিকে। গ্যান্ট চার্ট ভিউটা একটু দেখায়নি, অলরেডি 9:30 বাজে। ও নেটওয়ার্ক ডায়াগ্রাম, সংক্ষেপে একটু নেটওয়ার্ক ডায়াগ্রাম দেখায়। এটা শো অন টপে অ্যাক্টিভিটি নেটওয়ার্ক, এই যে অ্যাক্টিভিটি নেটওয়ার্ক আমরা যেটা নেটওয়ার্ক ডায়াগ্রাম দেখি, এই যে এই ভিউটা আমরা পিএম ভিউ ক্ষেত্রে তো এরকম একটা ভিউ দেখছি, যে ওটা হচ্ছে সেটা এখানে। তো এই রেড মার্ক দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল পাথ, এই যে লাস্ট গিয়ে এখানে ফিনিশ হয়ে গেল হ্যান্ড ওভারে, আপনার অ্যাকসেপ্ট ওয়ার্ক অর্ডার থেকে শুরু করে এই গেল হচ্ছে হ্যান্ড ওভারে। আর মাঝখানে যে এই 3টা টাস্ক, এই 3টা টাস্ক কিন্তু নন ক্রিটিক্যাল, এই জন্য এটাকে রেড মার্কে যায় নাই। আবার ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক মানে ডাব্লিউবিএস এর আন্ডারে কি কি টাস্ক আছে সেটা দেখা যাবে। এখন এইটা তো আমরা অনেক কিছু, আমরা আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট, লেট ফিনিশ এগুলো কিছুই বসাই নাই। আমরা না বসায় কিন্তু সরাসরি ডিউরেশন 4 দিন, 5 দিন, 1 দিন এটা বসাই দিছিলাম। তো এইখানে কিন্তু সেগুলো করা যাবে, মানে যখন আপনি ফ্রি ফ্লোট ক্যালকুলেশন করতে যাবেন বা টোটাল ফ্লোট ক্যালকুলেশন করতে যাবেন, তখন আপনার এই আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট, লেট ফিনিশ ওগুলো প্রতিটা এই যে অ্যাক্টিভিটিজ এর যে হয়ে গেল দেখাচ্ছি, এই অ্যাক্টিভিটিস এর যে ডিউরেশন এইখানে কলামে অ্যাড করা যায়, মানে হচ্ছে আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট, লেট ফিনিশ, প্রতিটা অ্যাড করে করে তখন আপনি ওই যে ভিউটা আমরা দেখছিলাম নেটওয়ার্ক ডায়াগ্রামের ভিউ, সেই ভিউতে গিয়ে ওই 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 অংশটা পাওয়া যায় আর কি। এই ওই যে যতটুকু মনে পড়ে, উপরে থাকে বাম দিকে আর্লি স্টার্ট, নিচে থাকে হচ্ছে লেট স্টার্ট ডান দিকে, সরি নিচে, আর ডান পাশে উপরে থেকে আর্লি ফিনিশ, আর নিচে থেকে লেট ফিনিশ। নিয়ে ওইটা আরো ডিটেইলে গেলে দেখা যাবে। তো এখন আসি হচ্ছে লাস্ট পোরশন, যেটা যে গ্যান্ট চার্ট জাস্ট ভিউ করা বা প্রিন্ট করা। তা আমার প্রিন্ট করার আগে বাজেটেড কস্ট আমার দরকার নাই, এটা আমি কলাম থেকে সরাই ফেললি। রিপোর্ট থেকেও অনেক ধরনের রিপোর্ট বের করা যায়, আমি সিম্পলি প্রিন্ট প্রিভিউ থেকে এটা আপাতত দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া, যে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ এটা তো আমি যখন শিডিউল করলাম তখন তো অত চলে আসবে না?
আর্লি না, আমি আর্লি স্টার্ট আর্লি ফিনিশ এখানে আমি এই কিন্তু ডাটাটা ফ্লোট আমার ক্যালকুলেশনে যাই নাই। হ্যাঁ এখানে ভিতরে ব্যাকএন্ডে ও কিন্তু একটা ক্যালকুলেশন করছে অলরেডি, করছে হ্যাঁ বলেই তো ওই করেছে যে দিয়েছে, লোকাল হ্যাঁ প্রকিউরমেন্টের পার্টটাকে সে নন ক্রিটিক্যাল বানাইতে নন পারছে। ক্রিটিক্যাল দিয়েছে, হ্যাঁ। তা এখান থেকেও তো বোধহয় ডেটাগুলো চলে আসার কথা না, যদি আমি কলামগুলোকে শো করতাম এখানে তাহলে হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো কলাম শো রিপ্রেজেন্ট করলে, করতো। কলামগুলোকে শো করলে ওখানে ও রিপ্রেজেন্ট করে দিবে। আচ্ছা পেজ সেটআপে গিয়ে এটাকে আমি এক পেজের মধ্যে নিয়ে আসবো। দেখেন আমি যখন প্রথমে প্রিন্ট প্রিভিউতে গেলাম এই অংশটা আসলো এবং এখানে আমার কলাম গুলো আছে, এই যে এই ডাটা টেবিলটা আছে আর ডান দিকের যেটা আছে সেটাও কিন্তু কেটে গেছে। তো জাস্ট এটাকে আমি এক পেজের মধ্যে আনার ব্যবস্থা করব। এই পেজ সেটআপে যাব, পেজ সেটআপে গিয়ে অপশনে যাব, অপশনে গিয়ে আমার প্রথমে দেখবো যে অ্যাক্টিভিটি টেবিলটা আমি প্রিন্ট করতে চাই, কিন্তু কলাম গুলোর আমার দরকার নাই, সব কলামের দরকার নাই এবং গ্রিড লাইনেরও দরকার নাই, শুধু গ্যান্ট চার্ট থাকবে, অ্যাক্টিভিটি টেবিল থাকবে। দেখি এটা অ্যাপ্লাই করে যে কতটুকু চেঞ্জ হয়। তেমন কিছু চেঞ্জ হয় নাই, আমার এক পেজের মধ্যে আসে নাই। তাহলে যেটা করব যে আমি টাইম স্কেলটাকে চেঞ্জ করে আর্লিয়েস্ট প্রজেক্ট স্টার্ট এটা সিলেক্ট করব, আর টাইম স্কেল ফিনিশটাকে সিলেক্ট করব হচ্ছে লেটেস্ট প্রজেক্ট ফিনিশ দিয়ে অ্যাপ্লাই করব। দেখেন এটা এই ভিউ এর মধ্যে চলে আসছে, কিন্তু তারপরও কিছু অংশ কেটে যাচ্ছে, তো এটাকেও আরো ম্যানুয়ালি চেঞ্জ করা যায়। যদি আমি এখানে ধরেন 10 দিন আগায় নিলাম আর এটাতে 10 দিন অ্যাড করে নিলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম, দেখেন ও কিছুটা চেঞ্জ হলো। আচ্ছা 10 দিন আগায় দিয়ে, ও আচ্ছা এক পেজের মধ্যে আসে নাই বেসিক্যালি। পার্সেন্টেজ আকারে কমানো যায় না? 100% হয়ে আছে। হ্যাঁ ওটাই দেখতেছি। টাইম স্কেলটাকে চেঞ্জ করে আসতে পারে হয়তো বা। টাইম স্কেল চেঞ্জ করে ওটা আসতেছে। এনিওয়ে এখানে এটা একদম কাস্টমাইজ জিনিস, এখানে আপনার ওই মার্জিন, হেডার, ফুটার বা এখানে পেজ সাইজ, লেটার চেঞ্জ করে অন্য কিছু করলেও এই জিনিসটা চলে আসবে। এরপর জাস্ট এটাকে প্রিন্ট করে দিলে আপনার মোটামুটি একটা গ্যান্ট চার্টের ভিউ প্রিন্ট হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে শুধু গ্যান্ট চার্টটুকুকে নেবেন, এই টেবিলটার দরকার নাই, সেক্ষেত্রে ওই আমার অ্যাক্টিভিটি টেবিলটাকে উঠায় দিলে ও শুধু তখন এই গ্যান্ট চার্ট অংশটুকুকে রাখবে আর কিছু রাখবে না। তো আমার ধারণা আজকের মতো এটুকুই। অনিল ভাই শেষ নাকি আপনারটা? হ্যাঁ আপাতত এটুকুই, কারণ এর বেশি এখন আর দেখানোর সময় না, অলরেডি 9:29 বাজে। থ্যাংক ইউ অল। আমরা বেশি কোশ্চেন নিব না, যদি কেউ কোশ্চেন করতে চান একটু হ্যান্ড রেজ করেন, আমরা দু একটা কোশ্চেন নিই। কারো কিছু কি জানার আছে? একটু হ্যান্ড রেজ করেন, এই স্টপ করে দেন। হ্যাঁ একটা কোশ্চেন ছিল। জি বলুন ভাইয়া, প্রিমিয়ারা P6 অথবা মাইক্রোসফট প্রজেক্ট এই দুটার কি মানে সুবিধা অসুবিধা বা কোনটা কিভাবে হবে, মানে কোনটা বেশি ইফেক্টিভ মনে হয় আর কি? সুবিধা অসুবিধা ভাইয়া এটা আসলে ওইভাবে বলার কিছু নাই। তো যেটা হচ্ছে যে মাইক্রোসফট প্রজেক্ট আর প্রাইমাভেরা P6 দুইটাই আপনার এন্টারপ্রাইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে। হ্যাঁ সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে, প্রাইমাভেরা P6 এ অপশন অনেক বেশি, মানে এইটাকে আরো বেশি রোবাস্ট মনে হয়েছে আমার কাছে, এবং এটাকে আরো বেশি মনে হয়েছে যে মাইক্রোসফট প্রজেক্টের থেকে অনেক ফাংশন বেশি আছে। আমি নিজে কিন্তু এখন এক্সপার্ট না, আমি নিজে মানে অল্প কিছুদিন হলো শেখা শুরু করছি আর কি, নিজের প্রজেক্ট ইউজ করছি, তো আমার নিজের অনেক কিছু শেখা বাকি আছে। তো আমার কাছে যেটা পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে মাইক্রোসফট প্রজেক্টের থেকে প্রাইমাভেরা P6 এ ডোমেইন গুলো অনেক বেশি, এখানে ইভিএম ক্যালকুলেশন গুলো খুব ইজি। আমি মাইক্রোসফট প্রজেক্ট যতটুকু শিখছিলাম আমি ওখানে ইভিএম এ ক্যালকুলেশন করতে পারতাম না, কিন্তু সেই তুলনায় P6 এ টিউটোরিয়াল মানে ইনবিল্ড যে আপনার হেল্প অংশটা থাকে সফটওয়্যারের, এটা অনেক কাজে দেয়। আর কিছু ইবুক আছে ওরাকল থেকে পাওয়া যায়, তো সেগুলো পড়ে যতটুকু বুঝছি আর কি, প্রাইমাভেরা P6 টা বেটার।
আচ্ছা, আরো মাইক্রোসফট কয়েক- প্রজেক্ট তো ভালো, ওইটা তো মানে আমার ইনিশিয়াল আমি শুরু করছিলাম মাইক্রোসফট প্রজেক্ট দিয়ে, ওইটাও সহজ। ওইটার থেকে প্রাইমারি P6 অনেক হেভি এবং অনেক বেশি এক্সাইটিং, এখানে অনেক 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 ফাংশন ইউজ করা যায়। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমাদের আরেকটা ভাইয়া মাহবুব রহমান ভাই কোশ্চেন করে। জি। জি ভাই, আপনি unmute করেন। জি জি ভাই, সুজন, আপনার প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছে, খুব ইনফরমেটিভ ছিল এবং আপনি খুব গোছায় যতটুকু আপনি এক্সপেরিয়েন্সড হন এটা আমাদের খুব ভালো লাগছে আর কি, এটা পুরো সেশনটা এনজয় করছি। কিন্তু ইনিশিয়ালি আমি আসলে জয়েন করিনি, যে কারণে আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনার এই সফটওয়্যারটা কি লাইসেন্স সফটওয়্যার, না আমরা এটা কোনো প্রি ভার্সন নামে এটা প্র্যাকটিস করতে পারবো? আচ্ছা, এইটা আমার প্রথম টপিক ছিল ডাউনলোড আর ইনস্টল করা। তো এটা টোটালি ফ্রি এবং কোনো ক্র্যাক ভার্সনও না, কোনো লাইসেন্সও না। এটা আপনি আমার আমি যে এই যে আমার, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। আমি কালিম ভাই, আমি সমস্যা নাই, অন করে ওনাকে আপনি দেখাচ্ছি। জি জি, আপনি পরে দরকার হলে আপনি গ্রুপে দিয়ে দিবেন। দেখাতে পারবেন ভাই, দেখাতে পারবেন, বলেন স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, না রেকর্ডিংটা তো আছে, রাইট? রেকর্ডিংটাতে শুরুতে রেকর্ডিংটা পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, আপনারা ওখান থেকে দেখেও নিতে পারবেন, আর স্লাইডগুলো আমরা আমাদের মধ্যে শেয়ার করব ইনশাআল্লাহ। জি ঠিক আছে কলিম ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা আর দুইটা কোশ্চেন নিব, কারণ আমাদের অলরেডি 9:30 বেজে গেছে, আরো কিছু আলোচনা আছে। প্ল্যান্ড আর অ্যাকচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে ডিফারেন্সটা করা যায় কিনা, মানে আমার 20 দিনের অ্যাক্টিভিটি যদি আমি 22 দিন বা 25 দিন লাগাই, ওই কম্পারিজনটা করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই করা যায়। আমি যখন প্ল্যান করব, প্রথম ইনিশিয়াল প্ল্যান করে আমি একটা বেসলাইন লক করব, ঠিক আছে? তো ওই বেসলাইনটার উপর পরবর্তীতে যখন আমার প্রজেক্ট রোল আউট শুরু হবে, তখন আমার এভরিডে আমার স্ট্যাটাস আপডেট হবে। স্ট্যাটাস আপডেট করে আমরা যে লক করছি যে প্রজেক্ট বেসলাইনটা, সেটার সাথে কম্পেয়ার করব। তো তখন আমার মানে ভ্যারিয়েশন, ডেভিয়েশন, যেটা আমরা যে ওই কোন পোর্শনে পড়ছিলাম, প্রজেক্ট মনিটরিং এন্ড ট্র্যাকিং, মানে প্রজেক্ট মনিটরিং কন্ট্রোলিং, ওই যে 4 নাম্বার যে প্রসেস গ্রুপ, ওইখানে যে কাজগুলো ছিল ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করা, ওইটা আসবে হচ্ছে যে ফার্স্ট প্ল্যান করছিলাম যে বেসলাইন দিয়ে, সেটার উপরে যখন আমরা রোল আউটে যাওয়ার পরে যখন ওকে কম্পেয়ারে দিব, তখন আমার ওই ভ্যারিয়েন্স গুলো বের হয়ে আসবে। অ্যাকচুয়াল ডেভিয়েশন আর মানে হচ্ছে ইএসসি বিএসসি, ওই ক্যালকুলেশন গুলো ওখানে আসে। ফয়েজ ভাই হাসতেছেন কেন? না, হাসতেছি কারণ প্রসেস গ্রুপ এখন উঠাই দিছে, আর প্রসেস গ্রুপ বলে কিছু নাই। ও আচ্ছা আচ্ছা, এই জন্য হাসতেছি আর কি। ইটস ভেরি নাইস প্রেজেন্টেশন সুজন, তুমি তো খুব ভালো কামাল কর দিয়া ভাই, পিপল আর ভেরি মাচ এক্সাইটেড। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? আমার গলা বসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। নাইম, হ্যাঁ নাইম, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? অনেক অনেক পুরানা মুখ দেখতেছি আর কি। জি, এই প্রেজেন্টেশনটা আসলে চমৎকার ছিল। আমি যে কিভাবে এই যে 1.5 ঘন্টা সময় চলে গেল বুঝতেই পারি না ভাই, মানে ভিতরে ঢুকে গেছিলাম আর কি। একটা জিনিস এখানে, এটা প্রিমিয়ারাটা যতটুকু শুনছিলাম, এটা কনস্ট্রাকশন প্রজেক্ট গুলির জন্য ভালো। আমরা যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করি, ওইখানে ওইটার কিভাবে আমরা ব্যবহার করতে পারি, আমি আসলে আগ্রহী এটা নিয়ে কাজ করার জন্য। এটাই আমার প্রথম কোনো সেশনে অংশগ্রহণ করা। জাস্ট একটা জিনিস আমি জানতে চাইতেছি, ভাইয়া যেরকম দেখাইলো যে বিভিন্ন রিসোর্স গুলিকে অ্যাসাইনমেন্ট এবং তাদের কস্টিংটা, যদি 5 দিনের ডিউরেশনের ভিতরে একজন 2 দিন কাজ করবে, আরেকজন 5 দিন কাজ করবে, উভয়কে আমি কস্টিংটা ওইখানে দেখাইতে পারবো কিনা এবং টোটাল কস্টিংটা আনতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার একই আপনার রিসোর্স, মনে করেন সে কোন একটা স্পেসিফিক ডেটে 2 ঘন্টা কাজ করবে, বাকি টাইম কিন্তু কাজ করবে না। কিন্তু আমি যদি তাকে গড়পড়তা ভাবে ওই দিনের জন্য 8 ঘন্টা ধরে নেব এবং তাকে যে ওই এক্সপেন্সটা যদি আমি ধরে ফেলি, তাহলে আমার খরচ বেশি হচ্ছে। তো এখানে আপনাকে একদম ইন্ডিভিজুয়ালি এক একটা রিসোর্স, এক একটা টাস্কের জন্য, আপনার একটা টাস্কে 10টা রিসোর্স কাজ করবে করা যায়। কথা শোনা যাচ্ছে না, মাঝে মাঝে তোমার কথা কেটে যাচ্ছে সুজন। আচ্ছা, আমি যেটা বলতেছি যে ইন্ডিভিজুয়াল টাস্ক নিয়ে যখন আপনি কাজ করবেন, একটা মেইন প্রজেক্ট নিয়ে যখন কাজ করবেন, তখন ওই প্রজেক্টে যে কয়জন রিসোর্স আছে, সেই রিসোর্স কতক্ষণ কাজ করবে, সেটা আপনি ওখানে আলাদা করে অ্যাসাইন করার অপশন আছে। মানে আজকে তো আমি দেখাইছি হচ্ছে শেষ করার জন্য তাড়াতাড়ি, তো এটা আপনি এভাবে করতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে একই রিসোর্স ধরেন একই দিনে
কত আওয়ার করে বিভিন্ন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করলে এটা অ্যাড করা যাবে, বা টাস্কে কাজ করলে সেটা অ্যাড করা যাবে। জি, আমি আরেকটা এক্সাম্পল দেই। ধরেন আরেকটা কাজ কি আমি- করা যাবে, মানে আমরা তো ওই শিডিউলটা যেটা দেখলাম ওটা তো ডেতে, এটা না হয় যদি আমরা আওয়ারে নেই, তো মানে ওই যে শিডিউলিংটা যদি আওয়ারে নেওয়া হয় তাহলে ওয়ার্কিং ভাইয়া, আওয়ার বসায় দিলে অনেক আপনার বড় হয়ে project যাবে আপনি তখন। আপনার প্রজেক্ট আপনি যেভাবে প্ল্যান করতে চান, যেভাবে স্কেজুল করতে চান সেভাবে করতে পারবেন। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে একদিনের মধ্যে একটা রিসোর্স আমরা ফিক্স করে রাখছি যে সে 8 ঘন্টা কাজ করবে। তা আমি যদি তাকে সিম্পলি ওই রিসোর্সটাকে একটা টাস্ককে অ্যাসাইন করে দেই, সে কিন্তু 8 ঘন্টা এনগেজ দেখাবে। হ্যাঁ, কিন্তু ওই রিসোর্স কিন্তু ওই দিনে হয়তো বা 10টা কাজ করতে পারে, অথবা 8টা কাজ করতে পারে 1 ঘন্টা করে। তা আমি ইন্ডিভিজুয়ালি যদি ওই রিসোর্সকে ওই টাস্কের জন্য 8 ঘন্টা না করে 1 ঘন্টা করে অ্যাসাইন করি, তাহলে কিন্তু 1 ঘন্টার জন্য যত টাকা চার্জ হবে অত টাকা কিন্তু প্রজেক্ট বাজেটে আসবে। মানে পুরো 8 ঘন্টাটা আসবে না। আমি আজকে দেখাইছি যেটুকু বসালাম, হয়তো গড়পড়তা ভাবে 8 ঘন্টা আমি সিলেক্ট করে দিছি, কিন্তু আমি ইন্ডিভিজুয়াল টাস্কে যদি সে 2 ঘন্টা কাজ করে, তাহলে আমি ওখানে 2 ঘন্টায় দিব ওই টাস্কের জন্য। বুঝতে পারছি? মানে এখানে ওভার বাজেটে হওয়ার চান্স থাকবে। মানে আমি যখন একটা বড় প্রজেক্ট, আমি এই তো স্কেজুল করা তো ধরুন সময়ের ব্যাপার, মানে এটা তো 1 ঘন্টার কাজ না। তো যখন রিয়েল লাইফ কোনো প্রজেক্টের স্কেজুলিং হবে বা আপনার এই প্রাইমাভেরা P6 নিয়ে কাজ হবে, তখন আপনার ছোট ছোট টাস্ক, ছোট ছোট রিসোর্স কতক্ষণ কাজ করবে ওই টাইমটাও দিতে হবে, তাহলে আপনার প্রজেক্ট মানে বাজেটটা ওভার বাজেটেড হবে না, ওটা অ্যাকচুয়াল বাজেট আসবে তখন। তবে এই যেমন ধরেন প্রাইমাভেরাতে তো আগে কখনো কাজ করি নাই, প্রথম আজকে সেশনটা করলাম, যার ফলে কিন্তু অল্প সময় কিন্তু খুব সহজে বোঝা গেছে যে এই টুলসটা কিভাবে ইউজ করা যায়। এটা খুব ভালো হতো যে আমরা যদি একবার দেখে পরবর্তীতে এই ছোট ছোট যে অ্যাটেম্প গুলো আছে এটা নিয়ে যদি আরেকটা সেশন করা যেত, তাহলে হয়তো ক্লিয়ার হতো। এটা নরমালি প্রাইমাভেরা P6 যারা মানে যেসব রিসোর্স আমাদের আছে, তারা নরমালি আপনার ট্রেনিং করান হচ্ছে প্রায় 24 আওয়ার্স 20 আওয়ার্স এইরকম করে, 8 দিন 10 দিন এরকম কোর্স হয়। তো এটা তো হাতে ধরে ধরে শেখার জিনিস। আচ্ছা ভাই সুজন, কালিমুল্লাহ ভাই, এটা আসলে অনেকেই রিকোয়েস্ট করছে, তো এরকম করা যায় কিনা যে মানে আমি দেখলাম 4-5 জন এই ধরনের একটা রিকোয়েস্ট করছে, সাইফুল্লাহ ভাই, সাইফুদ্দিন ভাইও করছেন। তো 1 মাস সময় কি দেয়া যায়? 1 মাস সময়ে তারা করলো আর কি টুকটাক। আমি বুঝতে পারতেছি এটা 24 ঘন্টার একটা সেশন। তো এরপরে তুমি কি আরেকটা সেশন নিতে পারবা নাকি এরকম 1 ঘন্টা, সেখানে আমরা স্পেসিফিক কিছু ফ্যাক্ট বেসড ডিসকাস করলাম আর কি। অবশ্যই দেখা তাই যাও করা যায়। এটা, সেক্ষেত্রে তোমাকে আসলে এটা ফলো আপ করতে হবে কালিমুল্লাহ ভাই, কারণ যদি অনেকগুলা ইস্যুস আসে তখন তো সে কভার করতে পারবে না। তো সেক্ষেত্রে আগে ভাগে যেটা হতে পারে যে তারা আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে তারা এই ইস্যুগুলা মানে তারা পুট করলো আর কি, জানালো। এরপর এখান থেকে সুজন স্পেসিফিক ওর পছন্দ মতো 4-5টা ইস্যু পিক করে সেগুলোর একটা ফলো আপ দিল আর কি। এটা যদি সম্ভব হয় এখানে অ্যারেঞ্জ তাহলে হতে পারে 1 মাস পরে আমরা কোরবানি ঈদের পরে এটা করলাম আর কি, এরকম করা যেতে পারে। আপনি এটা মাথায় রাখতে পারেন আর কি। হ্যাঁ, আর যদি সুযোগ কত সময় দিবে ইনশাআল্লাহ, তো নিলাম আর কি আমার কাছ থেকে আরেকটু সময়, ঠিক আছে না? ইনশাআল্লাহ ভাইয়া ইনশাআল্লাহ ভাই হবে। আমাদের আরো একটা সেশন হবে ইনশাআল্লাহ এই ব্যাপারে। আর আজকে তো ভাইয়া মোটামুটি কমপ্লিট একটা প্যাকেজ হিসেবে দিল, কিভাবে ডাউনলোড করব, আমরা কিভাবে নিব, এটা তো বলাই হলো যে এটা আসলে আমাদের পার্সেল সফটওয়্যার না, ফ্রি সফটওয়্যার। তো পুরো প্রসিডিওরটা অলিল্লা ভাই খুব সুন্দর করে দেখাচ্ছে কিভাবে সেট আপ করবো, আমাদের ওবিএস, ইপিএস, তারপর প্রজেক্ট ক্যালেন্ডার, ডাব্লিউবিএস কিভাবে ক্রিয়েট করব, তার সাথে রিসোর্স গুলো কিভাবে অ্যালোকেট করব, এর সাথে বাজেট এবং পরবর্তীতে গ্যান্ট চার্ট কিভাবে আমরা পাবো। উনি যে টপিক গুলো বলেছিল একদম মোটামুটি টাইমের মধ্যেই মোটামুটি কমপ্লিট করেছে, এবং আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে এখানে সময় দিচ্ছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। অলিল্লা ভাইকে অশেষ ধন্যবাদ। আর অলিউল্লাহর জন্য একটা হাততালি সবাই, না আসলে অলিউল্লা ভাইয়ের জন্য একটা হাততালি। আর ভাইয়া নতুনদেরকে কি একটু পরিচয় করা দিবেন কিনা, নাকি না না, এই পরিচয় এটা অটোমেটিক পরিচয় হয়ে যাবে। নতুন আসবে, পুরানরা আবার বিরক্ত হয়ে চলে যাবে। জি জি, এত আইস ব্রেকিং সেশন করা যাবে না, যার যার গরজে শেষে নিজের পরিচয় দিয়ে দিবে। ঠিক আছে ভাইয়া, বুঝলেন? জি জি, এগুলা নাই, কাহিনী নাই। আচ্ছা, আমরা নেক্সট সেশনে যাবো নাকি আমাদের প্ল্যাটফর্ম নিয়ে? আচ্ছা এটা তাহলে রেকর্ডটা স্টপ করে দিই, এখানে আপাতত শেষ করে দিলাম। ও আচ্ছা, রেকর্ড হচ্ছে আমাদের